তোমাকে বলেছে ইউনিকলি ডিফাইন্ড ইজ দ্য ডাইভারজেন্স অফ এ ইজ অলওয়েজ জিরো, এরকম কিছু একটা প্রশ্ন দিয়েছে। ডাইভারজেন্স যদি জিরো না হয়, জিরো হয়, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ডকে কোনো এফেক্ট করবে? এসব প্রশ্ন দেয়। তো কি কি অ্যান্সার হতে পারে? আমি বললাম যে কোনো একটা ভেক্টর পোটেনশিয়াল আমার কাছে আছে এ নট, এটা ডাইভারজেন্স জিরো নয়, এটা ডাইভারজেন্স জিরো নয়, কিন্তু আমার কাছে ফ্রিডম আছে এর সাথে যদি এমন কোনো কনস্ট্যান্ট আমি যোগ করে দিই যার কার্ল জিরো, তাহলে বি কে কিছু এফেক্ট করবে না, কারণ বি যেটা, এটা নতুন আমাদের একটা এ, নতুন একটা এ, আর নতুন এ যেটা কার্ল অফ এ দ্যাট ইজ ইকুয়াল টু কার্ল অফ এ নট প্লাস কার্ল অফ ডেল্টা ল্যামডা, এটা তো অলওয়েজ জিরো, অল টাইম জিরো। তাহলে আমি যদি কোনো একটা ল্যামডা খুঁজে বার করতে পারি যার কার্ল জিরো, তাহলে এই যে ডেল্টা ল্যামডা গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার, তার যে কার্ল জিরো, তাহলে ডেল্টা অফ এ নট ইকুয়াল টু ডেল্টা অফ এ। এবার এ নট কে ডাইভারজেন্স লেস হতে হবে না ডাইভারজেন্স হতে হবে না এ কে ডাইভারজেন্স লেস হতে পারে, এ যা বটে বটে, আমি এ নট যা বটে বটে আমি এটাকে নিজের মতো করে তৈরি করে নিতে পারি। আমি বললাম এটা ডাইভারজেন্স লেস, আমি একদম প্রথমেই ধরে নিলাম যে এটা ডাইভারজেন্স লেস, তাহলে এই যদি ডাইভারজেন্স লেস হয় তাহলে এইটা যুক্ত এইটা সমান জিরো, তাহলে এখানে দিস ইজ, তাহলে এইটা গ্র্যাড স্কোয়ার ল্যামডা ইকুয়াল টু মাইনাস অফ ডাইভারজেন্স অফ এ নট, আর এটা ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন, গ্র্যাড স্কোয়ার অফ ডেল্টা ইকুয়াল টু মাইনাস অফ ডাইভারজেন্স সামথিং, মানে এরকম কিছু একটা ভ্যালু প্রকাশ করছে আর কি, এরকম মাইনাস রো বাই এপসিলন নট এই টাইপের। তো যদি গ্র্যাড স্কোয়ার ভি ইকুয়াল টু মাইনাস রো বাই এপসিলন নট এর সলিউশন হয়, স্কেলার কি করে যোগ করতে পারি? বল। ভেক্টর এ নটটা তো একটা ভেক্টর, ওটার সঙ্গে আমরা যা খুশি একটা স্কেলার কি করে যোগ করব? এটা স্কেলার নয়, ল্যামডাটা স্কেলার, এটা স্কেলার নয়, এটা গ্রেডিয়েন্ট অফ স্কেলার ভেক্টর। আমি এখানে ভেক্টর চিহ্নগুলো দিইনি, এখানে এইগুলো আছে সব এরকম। তো সেইটা যোগ করে দিয়ে আমি এটাকে ডাইভারজেন্স লেস করতেই পারি এবং সেইটাকে আমি খুঁজে বার করে নিতে পারি, কিছু একটা কেস দিয়েছে আর কি। তো মানে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এটাকে ডাইভারজেন্স লেস চুজ করার অধিকার আমার আছে, ফ্রিডম আমার আছে, এনি কনস্ট্যান্ট যোগ করে ইয়ে করে আমি করতে পারি, কারণ এটা এর ডাইভারজেন্স আমার ম্যাগনেটিককে দিচ্ছে না, এর কার্ল দিচ্ছে, কার্লে যেন ইফেক্ট না পড়ে। এখানে দেখতে পাচ্ছি যে কার্ল ইফেক্ট করছে না, ঠিক আছে। সেইটাই ওই ফাইনম্যান লেকচার থেকে আমি আগের দিন ছবি পাঠিয়েছিলাম যে ওটা অ্যাড করে দিতে পারিস ওখানে। ওখানে কি বলছিলি যে এটা বুঝতে পারছি না কি, ওখানে লেখা ছিল হোয়াট শুড দা কি লেখা ছিল, এই ভ্যালুটা আমরা কি চুজ করতে পারি, তো সেইটাই ওখানে ব্যাখ্যা করা আছে, তো এটা কি চুজ করতে পারি, আমাদের কি চুজ করা উচিত, এরকম ছিল। বেশ ঠিক আছে, একটু ছটানো হয়ে গেল, ওই ক্যালকুলেশন গুলো একটু দেখিস ওই জায়গাটা জয়েন করলিস, খুব ইম্পর্টেন্ট। ওই বাউন্ডারি কন্ডিশন দিয়ে অঙ্ক যে খুব দেয় যে দেয় না, দেয়ই না বলতে গেলে, তবু আমি করালাম। ওই বাউন্ডারি কন্ডিশনটা শুধু লিখতে বলা, ওখান থেকে অঙ্ক দেবে না, আর অঙ্ক আমাদের এই বইগুলো তো খুব একটা নেইও, এই গ্রিফিতে দু একটা প্রবলেম আছে এখানে কঠিন। পরের যেটা করাবো সেইটা খুব ইম্পর্টেন্ট, তারা পেনের একটু কালি ভরে নিন। যে অঙ্কগুলো করাচ্ছি না, সে অঙ্কগুলো যেন খাতায় তুলে রাখিস, অঙ্কগুলো বাদ দিস না কিন্তু। জ্যাম, গেট, নেট এগুলো তো কিন্তু এই অঙ্কগুলো প্রচুর আছে, প্রচুর প্রবলেম কমন পাবি দেখবি এখান থেকে, ওটা তো ম্যাক্সিমাম প্রথমে গ্রিফিথ থেকে ইয়ে দেয়, তো তখন ইন্টারন্যাশনালি সব থেকে মানে বেস্ট বুক হচ্ছে গ্রিফিথ, বুঝলি তো, এর কনসেপচুয়ালি এতটাই স্ট্রং, এর অন্য কোনো বইয়ের ধারে কাছে নেই। ওই জন্য যে কোনো অল ইন্ডিয়া পরীক্ষা তুই যখন বসতে যাবি, ওরা কিন্তু সিম্পল এই যে বইগুলো তোরা যেগুলো ফলো করিস, বিঘোষ, লক্ষ্মীচারের, এগুলো থেকে কিন্তু প্রশ্ন ইন্টারন্যাশনালি কোনো পরীক্ষা, মানে ইন্টারন্যাশনালি বলবো না, অল ইন্ডিয়া কোনো পরীক্ষা যখন দিবি, সেই সেই যে ডিফিকাল্টি লেভেল যেটা, সেটা কিন্তু গ্রিফিথ থেকেই দেবে ওরা। আরো কিছু বই আছে যেগুলো তো এরকম ফাইনম্যান লেকচারসে কিছু কিছু ভালো ভালো প্রবলেম আছে, রেসনিক হ্যালিডিকে কিছু কিছু আছে, এরকম কিছু ভালো বই আছে অবশ্যই। কিন্তু সমস্যা একটা, যে খুব টিপিক্যালি বই পড়ার সময় পাওয়া যায় না, এইটা একটা বিরাট বড় ফ্যাক্টর। আমার একটা খুব প্রিয় স্টুডেন্ট আছে, ও পুনেতে পিএইচডি করছে, ওকে আমি বলেছিলাম যে আরে আমি যখন তোদেরকে পড়াতাম তখন তো আমি গ্রিফিথ পড়াতাম না, আমি তো রক্ষী চ্যাটার্জি বিঘোষ থেকেই করাতাম, তা তোদের এখনো অসুবিধা হয় না, পিএইচডি করতে যাচ্ছিস, মনে হয় না এখন যে ওইটা পড়লে সুবিধা হতো? তো আমাকে বলেছিল যে দাদা তুমি এটা বলছো তো, তখনকার সময়ে যদি আমরা গ্রিফিথ পড়তে যেতাম তাহলে বিএসসি পাসই করতে পারতাম না, কারণ গ্রিফিথের একটা পাতা পড়তে একদিন লাগে, দুটো পাতা পড়তে একদিন লেগে যায়, এত কনসেপচুয়ালি এত ডিপ। তো টিচার পড়িয়ে দিলে ঠিক আছে, কিন্তু নিজেকেও যদি পড়তে হয় তাহলে সেই সময়টা দিতে হবে আমাকে, আর সেই সময় যদি দিতে চাই তাহলে মার্কসটা, টোটাল টাইম তো কনজার্ভ না, তো মার্কসটা কমতে থাকবে। মাথায় রাখতে হবে সবসময় যে আমি কোনটাতে কতটা টাইম ব্যয় করছি।
সময়টা বিরাট বড় ফ্যাক্টর একটা বিএসসি লেভেল। নাম্বারটাও বিশাল, তোদের এখন নাম্বার তোলাটা একটু অনেক ইজি হয়ে গেছে, আগে নাম্বার তোলা খুব ডিফিকাল্ট ছিল। মানে বর্ধমান ইউনিভার্সিটিতে 60% পাওয়া মানে সেই কি বলবো, তার কাছে দেখতে যাওয়ার মতো ব্যাপার যে ফার্স্ট ক্লাস পেয়েছে ফিজিক্সে, আর 70% মার্কস মানে সে আর সৌরজগতের মানুষ, এরকম ব্যাপার ছিল, খুব ডিফিকাল্ট ছিল। এখন তো তুলনামূলক অনেক ইজি করে দিয়েছে। বেশ, তো এবার যেটা বলার সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড আর ডাইপোল। তার আগে আমি দুটো জিনিস বলবো, সেটা ক্লাস 12 ছিল, একটু রিক্যাপ করবি, ওইটাও বর্ধমানে মানে এখন আসে বিএসসি তে। কি পড়েছিলাম 12-এ? এটা একটা কারেন্ট ক্যারিং লুপ ছিল আমাদের। নোট বানিয়ে নিবি, আমার কাছে নোট আছে, চাইলে দিতে পারি। এটা কারেন্ট যাচ্ছে আই, এটা কারেন্ট যাচ্ছে আই, এরকম। আর যদি ম্যাগনেটিক ফিল্ড এখানে কোনো একটা দিকে ম্যাগনেটিক ফিল্ড থাকে, সাপোজ এটা এরিয়া ভেক্টর এই দিক বরাবর এ, আর কোনো একটা দিকে ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে বি, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, যেটা এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের যেটা দিক সেটা আলাদা, আর কারেন্ট যাচ্ছে আই। আর যে কোনো কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর ম্যাগনেটিক ফিল্ড একটা বল দেয়, সেই বলটার মান হচ্ছে বিআইএল বা আইএল ক্রস বি। আইএল ক্রস বি এটা হচ্ছে সেই ফোর্সের মান। এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, এখানে ফোর্সের ডিরেকশন দেখবে, আর ফোর্সের ডিরেকশন দেখার পরে দেখবো যে তাদের ফোর্সের ক্রিয়া রেখাগুলো সেম নয়, আলাদা আলাদা। টর্ক বেরোবে আই এ ক্রস বি। এটা ফাইনালি একটা টর্ক বেরোয়, যেটাকে আমরা মুখস্থ করার জন্য 12-এ বলতাম যে যদি এন সংখ্যক পাক থাকে তাহলে এটা বিনা, বিআইএনএ টাউ ইকুয়াল টু, মুখস্থ করার জন্য হ্যাঁ সুবিধা আর কি। বিনা টার্মটা মনে রাখলে তোমার কত টর্ক উৎপন্ন হয় সেটা মানে ঘুরতে থাকবে। যদি চৌম্বক ক্ষেত্রে একটা এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে রাখি, কারেন্ট ক্যারিং লুপকে রাখি, তাহলে তার উপর এই আই এ ক্রস বি পরিমাণ টর্ক উৎপন্ন হয়। মানে এ থেকে বি এর দিকে রাইট হ্যান্ড স্ক্রু ঘোরালে যেদিকে স্ক্রু এগিয়ে যায় সেদিক বরাবর, মানে ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন্ড হওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে মোদ্দা কথা। হ্যাঁ, তা যদি এটা অ্যাটমিক লুপ হয়, এটা ছোট একটা অ্যাটমিক লুপ হয়, তাতে যদি কিছু ইলেকট্রন ঘোরে তাহলে তারাও একটা কারেন্ট তৈরি করছে। আর যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সেই টর্ক তাকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন করবে। হ্যাঁ, একটা সজ্জা পাবো আমরা। তো সেই সজ্জার জন্য আমরা ম্যাগনেট পেয়ে যাই। তো এটা যেমন এইভাবে এই যে টর্ক উৎপন্ন হয়, সেটা একটা ইলেকট্রিক ডাইপোলের মতো। ইলেকট্রিক যে ডাইপোল হয় মাইনাস কিউ প্লাস কিউ এরকম, আর তাতে যে টর্ক উৎপন্ন হয় সেটা হচ্ছে পি ক্রস ই, মানে পি সাইন থিটা। পি সাইন থিটা এখানে যেমন এরকম একটা কিছু একটা আই, এটা ক্রস একটা, তো এটাকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বলা হয়, পিএম বলতাম 12-এ, পিএম ক্রস বি। তো পিএম বি সাইন থিটা এটা কিছু একটা হয়। তো ওই জায়গাটা ওখান থেকে পড়ে নিস, আমরা আজকে এইটা পড়বো না আর, এটা আমাদের আগে হয়ে আছে আমি ধরে নিচ্ছি, এটা ডিটেলস আমি বলছি না আর। কিন্তু আমাদের এবার ওখানে মাল্টিপল এক্সপানশন যেমন পড়েছিলাম, যে একটা চার্জ আছে, তারপর ডাইপোল আছে, তারপর কোয়াড্রুপোল আছে, অক্টোপোল আছে, তাদের জন্য যে পোটেনশিয়াল তার এক্সপ্রেশন বের করেছিলাম, আজকে সেম অ্যানালজি দিয়ে ম্যাগনেটিক ডাইপোল বের করছি। তো আমি ধরে নিচ্ছি এটা জানা আছে, হ্যাঁ নোট বানিয়ে নিবি কিন্তু। আর যদি জানা না থাকে তাহলে তাও আমাকে বলবি, নোটপত্র সাপ্লাই করে দেবো। অনেক কথা বলার আছে, ওইটা একটা আলাদা দিনের লেকচার, কিন্তু ওটা নিয়ে আমি সময় নষ্ট করছি না। ওটা দিয়ে বলছে ম্যাগনেটিক ফিল্ড at a distant point, due to a magnetic dipole, due to a magnetic dipole, magnetic field at a distant point due to a magnetic dipole. তো সাপোজ আমার কাছে একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, এরকম একটা কারেন্ট ক্যারিং কিছু একটা লুপ আছে এরকম, তাতে কারেন্ট যাচ্ছে এরকম আই এদিক বরাবর, একটা কারেন্ট যাচ্ছে। আর এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড রাখি তাহলে এটাকে টর্ক উৎপন্ন হয়। হ্যাঁ, টর্ক উৎপন্ন যদি হয় তাহলে সেই টর্কের রাশিমালা থেকে আমরা বলতে পারি এটা একটা ইকুইভ্যালেন্ট টু এ ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল, তার যার একদিকে নর্থ আছে একদিকে সাউথ আছে, সেরকম করে আমরা অ্যাজাম্পশন করে এসে অনেক কথা বলতে পারি। তা সেসব জায়গাতে আমি আজকে যাচ্ছি না। কোনো একটা সেন্টার চুজ করা, অরিজিন কিছু একটা, এটা অরিজিন চুজ করলাম। এখানে একটা কারেন্ট এলিমেন্ট নিলাম আমরা, আইডিয়াল আই, সাপোজ ডিআর প্রাইম, আইডিয়ার প্রাইম, অরিজিন থেকে এর যে পজিশন ভেক্টর সেটাকে বলছে আর প্রাইম। আর এর থেকে একটা ফিল্ড পয়েন্ট কোথাও নিলাম পি, ডিস্টেন্স ইজ আর। আর এই যে ডিস্টেন্সটা সোর্স থেকে পি এর, সেটা হচ্ছে আর মাইনাস আর প্রাইম। এটা আর প্রাইম, এটা আর মাইনাস আর প্রাইম, এটা হচ্ছে পি। ঠিক আছে, কি অ্যানালজি এটা? এটা ঠিক
এরকম একটা চার্জ কন্টিনিউয়াস চার্জ ছিল, এখানে কিছু একটা কোথাও একটা অরিজিন চুজ করো, এখানে একটা ভলিউম এলিমেন্ট চুজ করো, এটা ফিল্ড পয়েন্ট পি দিয়ে এখানে পোটেনশিয়াল বের করেছিলাম আমরা, ইলেকট্রিক পোটেনশিয়াল বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম? সাম কিউ বাই ডিস্টেন্স, এরকম দিয়ে সেই 1 বাই ডিস্টেন্সটাকে একটা পাওয়ার সিরিজে ভেঙেছিলাম আমরা, লেজেন্ডারি পলিনোমিয়ালসে ভেঙেছিলাম, একটা ফার্স্ট পাওয়ার, সেকেন্ড পাওয়ার, থার্ড পাওয়ার দিয়ে ইলেকট্রিক মনোপোল কন্ট্রিবিউশন, ডাইপোল কন্ট্রিবিউশন, কোয়াড্রুপোল কন্ট্রিবিউশন, এগুলো সব একটা একটা করে দেখেছিলাম। এবার এখানে সেম আমরা করব, এখানে দেখতে পাচ্ছি যে ভেক্টর পোটেনশিয়াল বের করবো, ওখানে স্কেলার পোটেনশিয়াল বের করেছিলাম, এবার ভেক্টর পোটেনশিয়াল বের করবো। তাহলে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল at point P due to the circuit is A equal to কোন পয়েন্টে? at the point R equal to mu naught by 4 pi integration পুরো লুপ বরাবর I dr prime by R minus R prime। ফোন করেছিলেন কি? ঠিক আছে, তো যেটা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল মান আর কি। হ্যাঁ, A r equal to mu naught by 4 pi IDL by এত, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের সিম্পল মান। ওখানে ইলেকট্রিক স্কেলার পোটেনশিয়াল কি ছিল? 1/4 pi epsilon naught চার্জ বাই ডিস্টেন্স, চার্জ এলিমেন্ট রো ডিভি বাই এরকম ছিল, রো ডিভি এরকম ছিল, আর এখানে আই দিয়া লাইন এলিমেন্ট যেটা। এবার এটাকে যদি ভাঙি 1 বাই এটাকে যদি ভাঙি, তাহলে আর মাইনাস আর প্রাইম ইনভার্স মানে 1 বাই এটা ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার মাইনাস 2 আর ভেক্টর ডট আর ভেক্টর প্রাইম ইন্টু কস দিতে ডট প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা আর কি, দিস অ্যাঙ্গেল আর আর এর মধ্যে, এটা হচ্ছে কস থিটা, দিচ্ছি না, ডট প্রোডাক্ট করে দিয়েছি, মাইনাস হাফ স্কোয়ার করে দিয়েছি, আর এটা 1 ইনভার্স আছে তার মানে একটা হাফ। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে এখান থেকে আর কমন নেওয়া, আর স্কোয়ার কমন নেওয়া, আর আর স্কোয়ার কমন নিলে মাইনাস হাফ আছে, তো 1 বাই আর অনুসারে নিচে বেরিয়ে আসবে 1 বাই আর। তাহলে এটা ফার্স্ট টার্মে পাবো 1, সেকেন্ড টার্মে পাবো আর প্রাইম স্কোয়ার বাই আর স্কোয়ার, থার্ড টার্মে পাবো 2 আর ডট আর প্রাইম বাই আর স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এবার এইটা আর প্রাইম আর এটা আর, এটা তার স্যার এখানে এর দিক কোন দিকে হবে? কারেন্টের দিকে বল, এখানে এর দিক। ও এখানে এর দিক, এখানে এবার আমাদের যেটা কারেন্ট, একটা ছোট ছোট কারেন্ট এলিমেন্টের জন্য আমরা দেখেছি, তারপরে ইন্টিগ্রেশন করেছি। এবার এটা একটা, এটার যাই দিক হোক না কেন, যে কেস হোক না কেন, লাস্টে আমরা দেখবো এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এর যে এরিয়া ভেক্টর আর এই যে আর তাদের ক্রস প্রোডাক্ট অনুসারে এটা হবে। তো সেটা এখন বোঝা যাবে না, হ্যাঁ, ফাইনালি যে রেজাল্টটা পাবো সেটা থেকে আমরা দেখতে পাবো এর ভ্যালুটা কি। বুঝতে পারলি কি বললাম? বিভিন্ন জায়গায় চেঞ্জ হচ্ছে, তো এটা এর একটা এরিয়া আছে, টিনি লুপ যদি এরিয়া আছে, সেই এরিয়া ক্রস দিস আর, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ এ। একদম শেষ কালে আমরা আসবো সেটা। তো এটা 1 বাই আর 1 প্লাস দিস কোয়ান্টিটি ইজ অলমোস্ট জিরো, নেগলিজেবল, থাকলেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, বাট এটাকে জিরো করব। যদি এটা জিরো না করি তাহলে আমরা সেই এর পরবর্তী টার্ম পাবো, যেটা আমাদের মনোপোল, ডাইপোল, কোয়াড্রুপোল এভাবে পেয়েছিলাম। যদি এটাকে রাখি তাহলে তার পরবর্তী টার্ম পাবো আমরা। তা আপাতত জিরো করলাম, মাইনাস এটা একটা হাফ আছে, তার হাফটাকে যদি নিচে নিয়ে আসি, এটা 2টা কেটে যাবে, এখানে যে 2টা নিয়ে আসি, তাহলে এটা যেটা ভ্যালু সেটা হচ্ছে আর মাইনাস আর প্রাইম তার মড ইকুয়াল টু 1 বাই আর ইন্টু 1 মাইনাস আর ভেক্টর ডট আর প্রাইম বাই আর স্কোয়ার। হ্যাঁ, এবার এটাকে এখানে বসাবো, 1 বাই আর অনুসারে এই জায়গায় বসাবো। তাহলে কি ভ্যালু পাবো? মিউ নট আই বাই 4 পাই, এটা বাইরে রাখলাম, আর 1 বাই এটাকে আমরা রাখছি এখানে 1 বাই আর। তাহলে ফার্স্ট টার্মে কি পাচ্ছি? আমাদের প্রথম যে টার্ম পাচ্ছি ইন্টিগ্রেশন সি প্রাইম বরাবর, এটা যে কার্ভ যেটা সি প্রাইম বরাবর ডি আর প্রাইম, ফার্স্ট টার্ম বাই আর, তো এটা 1 বাই আর, 1 বাই আর। সেকেন্ড টার্ম যেটা সেটা হচ্ছে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, এটা হাফ ছিল একটা, ওটা মাইনাস হাফ ছিল, এটা প্লাস হয়ে যাবে। তো এটা ভ্যালু বেরোচ্ছে সেটা আর, এখানে একটা আর, এখানে একটা আর স্কোয়ার, তার মানে আর কিউব,
তাই না? তার মানে আর কিউব, তার মানে 1/r, ঠিক আছে, আর কিউব, আর এটা আর ডট আর প্রাইম এরকম ছিল। সাপোজ এইভাবে রাখছি আমি ইন্টিগ্রেশন, বেশ ঠিক আছে, ইন্টিগ্রেশন আর ভেক্টর ডট আর প্রাইম ইন্টু ডিআর ভেক্টর, এরকম ভাবে রাখছি আমরা। তো যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এক্সপ্রেশন, এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল, যেটা 1/r অনুসারে ভ্যারি করছে, একটা ফার্স্ট পার্ট দেখাচ্ছি। সেকেন্ড পার্ট যেটা যেটা সেটা যে দেখতে পাচ্ছি, এটা 1/r স্কোয়ার অনুসারে ভ্যারি করছে, কারণ এখানে একটা আর রয়েছে উপরে, 1/r স্কোয়ার অনুসারে ভ্যারি করছে। তার মানে সিমিলারলি থার্ড টার্ম যেটা নেগলেক্ট করেছিলাম আমরা, সেটাতে আমরা পরবর্তী টার্ম দেখতে পাবো, আর কিউব দেখতে পাবো। এটা আর কিউব আছে বলে এটা আর কিউব ভাবা দরকার নেই, উপরে একটা আর আছে, তো সেটাকে ইয়ে করলে আমাদের আর স্কোয়ার চলে আসবে। এটাকে পলিনোমিয়াল লিখতে পারি আমি, কিন্তু যেহেতু পলিনোমিয়াল নেই সিলেবাসে, ফার্স্ট ইয়ারে ছিল না, ওই জন্য পলিনোমিয়াল আকারে আমি লিখছি না, পিএন কস থিটা টাইপের আকারে লিখছি না, জাস্ট এই টাইপে লিখছি। তাহলে এই টার্মটা যদি তখন মনোপোল কন্ট্রিবিউশন দেয় 1/r, তাহলে এখানেও ম্যাগনেটিক মনোপোলের কন্ট্রিবিউশন দেবে এটা। কিন্তু ম্যাগনেটিক মনোপোল থাকে না, আর ম্যাগনেটিক মনোপোলে কোনো বিচ্ছিন্ন উত্তর মেরু দক্ষিণ মেরু তাদের কোনো অস্তিত্ব থাকে না, ম্যাগনেটিক কোনো চার্জের পাওয়া যায়নি আলাদা করে। তাহলে ডি আর প্রাইম যেটা ফুল, এখানে জাস্ট এটা একটা এক্সাক্ট ইন্টিগ্রাল, যেখানে ডি আর প্রাইম ভেক্টর, তো ডি আর প্রাইম ডি আর প্রাইম ডি আর প্রাইম সব জায়গায় যদি ডি আর প্রাইম করে এক পাক ঘুরে ওখানে চলে আসি, তাহলে দিস ডি আর প্রাইম ইজ জিরো। তাহলে নো ম্যাগনেটিক মনোপোল মোমেন্ট। হ্যাঁ, ম্যাগনেটিক কোনো মনোপোল মোমেন্ট আমরা পাবো না, যেমন ইলেকট্রিক মনোপোল মোমেন্ট পেয়েছিলাম, দ্যাট ইজ এ টোটাল চার্জ। এখানে কিন্তু সেরকম কোনো কন্ট্রিবিউশন নেই, বিকজ ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট। স্যার বলছি ওই বল। নেক্সট টার্মটা কি আসবে 1/r⁵ আসবে তো, 1 3 5 এইভাবে আসবে? নেক্সট টার্মটা নেক্সট 1/r⁵ নেক্সট মানে এর টার্মটা পরেরটা যেটা আসবে সেটা না, নেক্সট টার্মটা আসবে আর কিউব, আর কিউব সেখানে আসবে, আর ওটা কি ছিল আর কিউব আসবে। আর কি আছে তো, মানে সেকেন্ড টার্মটা আর কি আছে? এটা আর কিউ নয়, বলছি যে বারবার, উপরে একটা আর রয়েছে, এখানে এটা একটা আর রয়েছে, সেই আরটার সাথে এই আরটা কেটে দিলে আর স্কোয়ার। এটা এটাকে ও যদি আমরা এইভাবে আচ্ছা, লিখি, এটা যদি আর ক্যাপ লিখি, তাহলে এটা আর স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার ঠিক আছে, আর হ্যাঁ ক্যাপ হ্যাঁ করে দিলাম, তাহলে আর স্কোয়ার। তো ওই জন্য আর স্কোয়ার, পরের টার্মটা আর কিউব এরকম আসবে। তো এখানে ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট, ওই জন্য ফার্স্ট টার্ম ইজ জিরো। এবার সেকেন্ড টার্মটাকে নিয়ে আমাকে একটু এগোতে হবে, যে এর যে ভ্যালু সেটাকে আমরা সেকেন্ড টার্মে নিয়ে আসবো, এবং আমরা সেই 12 এর রেজাল্টে ফেরত যাবো এখানে। তো এই রেজাল্টটাকে আমরা লিখছি আলাদা করে। এ ভেক্টর অ্যাট দ্য পয়েন্ট আর ইকুয়াল টু μ0/4π, এটা ছিল। আর আই আছে ইন্টিগ্রেশন, এটা এখানে আর কিউব ছিল একটা, আর কিউব, এখানে আর ভেক্টর প্রাইম অ্যান্ড ডিআর প্রাইম, এরকম ছিল। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিচ্ছি আমরা, কিছু একটা ইকুয়েশন নাম্বার, সাপোজ কত নম্বর, ওই আগে যেটা একটা ছিল 1, ঠিক আছে, দরকার পড়লে আমরা বলে দেবো। তো এবার এটাকে সলভ করতে হবে আমাকে, তার জন্য কি করছি, আর ক্রস আর প্রাইম ক্রস ডিআর প্রাইম, এটা কোনো একটা টার্ম নিলাম, ট্রিপল প্রোডাক্ট একটা, আর ভেক্টর এটা, ডিআর প্রাইম মানে এইটা, আর মনোবল মোমেন্ট তো আগেরটাতে যেটা জিরো হলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা মনোপোল মোমেন্ট। এটা ডাইপোল কন্ট্রিবিউশন পাচ্ছি আমরা সেকেন্ড টার্মটা থেকে। তাহলে আর ক্রস আর, এটা ব্যাক মাইনাস ক্যাপে ভেঙে দেবো আমরা, তাহলে ফার্স্ট টার্মে পাবো আর প্রাইম বিএসি, তার মানে আর ডট ডিআর প্রাইম, মাইনাস সেকেন্ড টার্মটা হচ্ছে ডিআর প্রাইম, আর সেটা হচ্ছে আর ডট আর প্রাইম, ব্যাক মাইনাস ক্যাপ। এবার কি করবো আমরা, এই যে টার্মটা এটাকে আগে রাখছি, আর এটাকে এই দুটোকে সরিয়ে রাখছি, তাহলে অর আমরা কি বের করতে যাচ্ছি, এই টার্মটা বের করতে যাচ্ছি, ডিআর প্রাইম আর ডট আর প্রাইম ইকুয়াল টু দিস মাইনাস দিস, তার মানে আর ডট ডিআর প্রাইম মাইনাস আর ক্রস ডিআর প্রাইম, এটা। ঠিক আছে, এবার কি করবো আমরা, এবার যেটা করব সেটা হচ্ছে নাও ডি অফ আর প্রাইম, একটু লেংদি কিন্তু কঠিন নয়, এরকম একটা টার্ম নিচ্ছি আমরা, আর প্রাইম
আর ডট আর এইরকমই টার্ম জাস্ট আর প্রাইম আর ডট, এখানে ডি আছে, ডিটাকে বাইরে নিয়ে যদি ক্যালকুলেশন করি আর প্রাইম আর ডট ডি আর প্রাইম, এটা দিস ইজ ইকুয়াল টু জাস্ট প্রথমটা রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ, দ্বিতীয়টা রেখে প্রথমটা ডেরিভেটিভ, তাহলে আর প্রাইম ডি অফ মানে r is constant, r is constant in magnitude and direction, center is fixed, field point is fixed, so r is constant, তার মানে এটা r dot dr prime, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মে যেটা পাবো প্লাস dr prime into r dot r prime। ঠিক আছে, কি করলাম আমরা, জাস্ট d অফ এটা নিচ্ছি ইকুয়াল টু দিস প্লাস দিস, আর এই সেকেন্ড টার্মটা এখানে রয়েছে, সেকেন্ড টার্মটা এই জায়গায় রয়েছে। আবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি যদি আমরা এখানে এই এক্সপ্রেশনটা যদি এখানে বসাই, ডিআর এর এক্সপ্রেশন যদি বসাই, দিস কোয়ান্টিটি এই যে আর প্রাইম আর ডট আর প্রাইম যেটা রয়েছে এই লাইনটা, হ্যাঁ স্যার, এটা ডি অফ আর প্রাইম আর ডট আর প্রাইম, এটা একটা টার্ম আমরা ইন্ট্রোডিউস করছি, জাস্ট ডেরিভেটিভ নেবো, এটা আগে আছে বলে ইন্টিগ্রেশনটাকে সলভ করার জন্য আমাদের এরকম ম্যাথমেটিক্যাল স্টেপে যাচ্ছে। গ্রিফিথে মানে এক লাইনে করে দিয়েছে, কিন্তু সেই এক লাইনটা তোরা বুঝতে পারবি না, ওই জন্য একটু স্টেপ ইয়ে করেই করতে হচ্ছে। আর প্রাইম আর ডট আর প্রাইম ফার্স্ট এইটাকে কনস্ট্যান্ট রেখেছি, তাহলে এটা ডেরিভেটিভ ডি অফ দিস, আর ডি অফ দিস করলে কি হবে, আর একটা আর ভেক্টর আছে, একটা আর প্রাইম ভেক্টর আছে, বাট আর ভেক্টরের ডেরিভেটিভ 0 বিকজ আর ইজ কনস্ট্যান্ট, এর কোনো চেঞ্জ নেই, তাহলে এই জন্য ডি অফ আর প্রাইম, সেকেন্ড টার্মটার জন্য প্লাস ডি অফ আর প্রাইম, আর এটাকে যেমন সেরকম রেখেছি আর ডট আর ডি আর প্রাইম রেখেছি। আর এই টার্মটা হচ্ছে এই টার্মটা, এই টার্মটা এটা হচ্ছে এটা। এবার এইটাকে যদি এখানে বসাই তাহলে কি হবে, এটাকে যদি এখানে বসাই তাহলে কি হবে, তাহলে যদি একটু রিঅ্যারেঞ্জ করি এখান থেকে, অর এটাকে মুছতে হবে আমাকে, এত বড় বড় এক্সপ্রেশন, এটাও লাগবে পরে আমাদের। তো অর আর ডট আর প্রাইম dr prime equal to এই যে এই টার্মটা, এই যে এই টার্মটা, জাস্ট এই টার্মটা, স্যার এই আর টার্মটাকে কোনো রাখছি, চেঞ্জ নাই বললেন? আর চেঞ্জ নেই তো, এই যে এটা অরিজিন ইজ ফিক্সড, দিস ইজ দ্য ফিল্ড পয়েন্ট, এটা হচ্ছে ও অরিজিন, আর এটা হচ্ছে আর, আর কোনো চেঞ্জ নেই, ডি অফ আর মানে আর এর চেঞ্জ, বল আর আগে বল, এর মানটা তো আর এর উপর ডিপেন্ড করছে, এ আর এর মান ডিপেন্ড করবে, বাট আচ্ছা আচ্ছা আচ্ছা, লুপ থেকে বলছেন তো থেকে সেটা এইটা আর নয়, এইটা আর এইটা আর এটা ফিক্সড, যদি এটা চেঞ্জ করি তাহলে তো চেঞ্জ হবেই, ফাইনালি তো ডিপেন্ডেন্সি থাকবেই এর উপর। বেশ, তো আমরা কি করছি, এই যে এই জায়গাটাতে এই এখানে টার্ম রয়েছে, এটা আর প্রাইম আর ডট ডিআর, এটা রয়েছে, তাহলে আমরা এটা লিখছি যে ডিআর প্রাইম যেটা থাকলো, ডিআর প্রাইম আর ডট আর এটাকে লিখেছি, আর এই জায়গায় আমরা এটাকে বসাচ্ছি, এটা নয়, এই জায়গাটাতে এইটাকে বসাচ্ছি, এটা যদি বসাই তাহলে একটা ক্রস প্রোডাক্ট আছে, আর একটা আছে এইটা, একটা আছে, একটা আছে এইটা আছে। বেশ, তো এবার দেখি কি বেরোচ্ছে, 5 ইকুয়েশন 5 in 4, বেশ রেজাল্ট বেরোচ্ছে, সেটা হচ্ছে দুটো টার্ম কোথা থেকে পাবো সেটাই ভাবছি আমি, এটাকে যদি এখানে বসানো যায়। আচ্ছা, রেজাল্ট বেরোচ্ছে, আমি আগে লিখছি তারপরে আমি বলছি যে কিভাবে এলো, আর ক্রস ডিআর প্রাইম ক্রস আর প্রাইম, এইটা একটা টার্ম এসছে, অ্যান্ড প্লাস হাফ অফ এটা ডি অফ আর প্রাইম ইন্টু আর ভেক্টর ডট আর প্রাইম। এটা করা যায় কিনা, এটা 2 দিয়ে গুণ করলে এটা দুবার হবে, যদি দুটোকে যোগ করে দিই, তাহলে এটা প্লাস এটা এরকম হবে, তাহলে 2 ফ্যাক্টর থাকছে, তার জন্য একটা হাফ চলে এসছে এদিকে, একটা আর ক্রস এরকম মাইনাস আছে, সেটাকে প্লাস করেছি বলে প্রথমে রেখেছি এটা, ওই জন্য এটাকে, এটা কি আর এটা কি আছে বলতো, এটা আর প্রাইম আছে না ইয়ে আছে, এটা আর আছে শুধু আর, এই যে আর আছে, এটাকে ঘুরিয়ে দিলে প্লাস হয়ে যাবে, ওই জন্য সামনে রেখেছি, আর এই দুটোকে যোগ করলে এটা পাবো আমাদের, ওই জন্য হাফ চলে এসছে, এটা 2 ওইটার জন্য, আর ডি অফ এটা এখানে রয়েছে, ঠিক আছে, আর এটা যোগ হয়ে যাচ্ছে, এটাও যা এটাও তাই সেম, একটু লিনিয়ার অ্যালজেব্রা করবি তাহলে এরকম ভ্যালু পাবি। তো এই যে ভ্যালুটা, এই যে এটা চিনতে পারছিস এবার, আর ভেক্টর ডট আর প্রাইম ভেক্টর ডি আর প্রাইম, এটাই আমাদের সেই এক্সপ্রেশনে ছিল, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ছিল। তো এবার বসাচ্ছি আমরা ওই জায়গায়,
এখানে লেখা আছে পুটিং 5 in 4 6 in 5 এসব সব লেখা আছে, কিন্তু অত দেখার আমার সময় নাই, নিজেরা একটু বাড়িতে করবি, দেখবি এটাই বেরোবে। বেশ, তাহলে অতএব এ ভেক্টর অ্যাট দ্য পয়েন্ট আর ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আর কিউব এরকম ছিল, ইন্টিগ্রেশন ক্লোজ টু ইন্টিগ্রেশন লুপ বরাবর আর ভেক্টর ডট আর ভেক্টর প্রাইম ইন্টু ডি আর প্রাইম, এটা ছিল। আর এইটার মান আমরা বের করলাম। এটা কেন এটা বের করলাম আসছি পরে। এটা বের করার উদ্দেশ্য কি, মিউ নট, এটা আই আছে, মিউ নট আই বাই 4 পাই আর কিউব, কি পাচ্ছি এখান থেকে, ফার্স্ট টার্ম পাচ্ছি হাফ আর ভেক্টর প্রাইম ক্রস ডিআর ভেক্টর প্রাইম ক্রস আর, এইটা একটা টার্ম, প্লাস হাফ সেকেন্ড টার্ম ক্লোজ টু ইন্টিগ্রেশন ডি অফ আর আর ভেক্টর ডট ডিআর প্রাইম, দিস। এইটা পেলাম আমরা, এই ভ্যালুটা যাচ্ছে এখানে, বুঝতে না। এবার এই কোয়ান্টিটি জিরো, সেকেন্ড পার্টটা জিরো। কেন জিরো? কারণ দিস এক্সাক্ট ডিফারেন্সিয়াল ডি অফ সাম ভেক্টর কোয়ান্টিটি আর, এখানে সাম স্কেলার আছে, আর ইজ কনস্ট্যান্ট, সাম স্কেলার কিছুটা বেরোবে, বাট পুরোটাকে আমি ডি অফ সাম ফাংশনে যদি রিপ্রেজেন্ট করতে পারি, আর যদি এক পাক ঘুরে আমরা ফেরত আসি সেই ভেক্টরে, ঠিক আছে, মানে এমনটা বলতে পারবো না যদি কোনো একটা স্কেলার যোগ হয়ে থাকে সামভাবে আর এইভাবে আর ডট আর প্রাইম ডি আর প্রাইম এরকম যদি থাকে, তাহলে সেটাকে ক্লোজ ইন্টিগ্রেশন বরাবর জিরো বলতে পারবো না, কারণ দিস ইজ নট এক্সাক্ট ডেরিভেটিভ। প্রত্যেকটি ডি আর প্রাইমের সাথে কিছু একটা যোগ হচ্ছে বা গুণ হচ্ছে, কিছু একটা থাকছে, কিন্তু পুরোটাকে যদি আমি এরকম লিখতে পারি ডি অফ সাম ভেক্টর এরকম যদি লিখতে পারি এক পাক বরাবর, তাহলে দ্য রেজাল্ট উইল বি জিরো, পুরো সার্কেল বরাবর যদি সেটাকে ফেরত আসি। তো সেকেন্ড টার্ম ইজ জিরো বিকজ ইট ইজ এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এক্সাক্ট, ইট ইজ জিরো, শুধু এইটা পড়বে হাফ অফ আর ক্রস আর। তো কারেন্ট আছে হাফ অফ আর, এইটা কি, যে লুপটা ছিল এরকম, এটা ছিল আর প্রাইম ভেক্টর, এইটা হচ্ছে আর ভেক্টর, আর এইটা ছিল আর মাইনাস আর প্রাইম এরকম, আর ডিআর কোনটা, এটা হচ্ছে ডিআর, এটা লাগবে না এরকম। তাহলে আর প্রাইম ক্রস ডিআর প্রাইম, আর প্রাইম ক্রস ডিআর প্রাইম মানে দিস এরিয়া, ঠিক আছে, দিস এরিয়া মানে হাফ অফ দিস এরিয়া, এরিয়া মানে এতটা, এই যে এতটা, এটা হচ্ছে এরিয়া। এটা যদি আমার আর প্রাইম হয়, এটা যদি ডিআর প্রাইম হয়, তাহলে এদের ক্রস প্রোডাক্ট যদি করি, তাহলে এতটা এরিয়া পাবো আমি, এতটা এরিয়া পাবো। কিন্তু আমার পুরো লুপটা যদি এরিয়া দরকার হয়, সি বিন্দু রেসপেক্ট আমি যদি এরকম বারবার পেয়ে যাই, আর প্রাইম আবার একটা ডিআর প্রাইম, আর প্রাইম আবার একটা ডিআর প্রাইম, তাহলে এই যে লুপটা তার অর্ধেক অর্ধেক করে আমাকে যোগ করতে হবে সব জায়গায়, তার জন্য একটা করে হাফ, ঠিক আছে, বোঝা গেল কি বলছি। এটা আর প্রাইম, এটা ডিআর প্রাইম, তাহলে আর প্রাইম ডিআর প্রাইম করলে একটা এরিয়া পাবো আমরা, এরকম একটা এরিয়া পাবো, সেই এরিয়াটা অর্ধেকটা নিচ্ছি, সেন্টার থেকে নিচ্ছি, সেই ঝাঁটা মারা সুইফট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম সেন্ট্রাল ফোর্স, সেরকম জিনিস। তাহলে এটা একটা এরিয়া, এরিয়া ইন্টু কারেন্ট, এটা একটা এরিয়া অফ দ্য লুপ ইন্টু কারেন্ট আই, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে কারেন্টটাকে ভেতরে ভরে দিচ্ছি আমি আই এখানে, তাহলে মিউ নট বাই 4 পাই আর কিউব এম ভেক্টর, এম ছোট হাতের এম ভেক্টর ক্রস আর, আর কিউব তো নিচে আছি, এটাকে এখানেও রাখতে পারো আর কিউব। এম ভেক্টরটা কি, যেখানে এম ভেক্টর ইকুয়াল টু কারেন্ট ইন্টু এরিয়া, এরিয়া ভেক্টর কত, সেটা কারেন্ট থাকলো আই, আর এরিয়া কত, এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশন হাফ আর প্রাইম ক্রস ডিআর প্রাইম। এটা তো এই যে এক্সপ্রেশনটা, এরিয়ার এক্সপ্রেশনটা আনার জন্য আমাদের এই এক্সপ্রেশনটাকে আমরা চেঞ্জ করে এভাবে দেখালাম। তার মানে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের যেটা ভ্যালু, সেটা কি এম ক্রস আর ভেক্টর বাই আর কিউব এরকম। যদি এটা আর ক্যাপ করি আমরা, তাহলে এই এক্সপ্রেশনটা দেখতে ঠিক এরকম, মিউ নট বাই 4 পাই এম, এটা কি বলবো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম ক্রস আর ক্যাপ বাই আর স্কয়ার, ঠিক আছে, চেনা চেনা এক্সপ্রেশন। আমাদের ইলেকট্রিক ফিল্ডে যেমন আমরা পাই, ঠিক সেরকমই এক্সপ্রেশন পেয়েছি আমরা ওখানে, যেমন 1/4 পাই এপসাইলন নট পিএম ছিল, একটা পি ছিল আমাদের, পি বাই আর স্কোয়ার এরকম ছিল, পি বাই আর কিউব এরকম ছিল। তো এখানে ঠিক সেরকম ক্রস আর ক্যাপ আছে একটা বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল যেটা, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন তার যে টার্ম। এর হায়ার অর্ডার টার্ম যদি থাকে তাহলে সেটাও থাকতে পারে, কিন্তু মানে আমরা এখানে নেগলেক্ট করেছি। প্রথমে পেলাম ম্যাগনেটিক মনোপোল মোমেন্ট দ্যাট ডাজ নট এক্সিস্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, সেটা কি দেখছি আমরা, একটা কারেন্ট ক্যারিং লুপ দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ ম্যাগনেটিক ডাইপোল অফ মোমেন্ট এম। তার মানে এর একটা ডাইপোল মোমেন্ট আছে, কত সেটা, এর এরিয়া যেটা ইনটু দ্যাট কারেন্ট,
তাহলে এর এরিয়া কতটা, এটা যদি একটা সার্কুলার লুপ হয় তাহলে এটা তার এরিয়া কোন দিক বরাবর, এরকম কারেন্ট যেদিকে যাচ্ছে সেই সেন্স অনুযায়ী আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড নেবো আমরা। তাহলে সেই যে এরিয়া ইনটু দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম কোন দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে যদি আমরা একটা এখানে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড দিই, একটা ম্যাগনেটিক ফিল্ড যদি এই দিক বরাবর দিয়ে দিই এখানে বি, তাহলে টর্ক উৎপন্ন হবে কত, টাউ ইকুয়াল টু আই এ ক্রস বি, এরকম। তাহলে এইদিকে অ্যালাইন্ড হবে। আর যদি এটা না থাকে, যদি আমি এমন বলি যে একটা এরকম ম্যাগনেটিক নর্থ ম্যাগনেটিক সাউথ এরকম আছে, একটা দণ্ড চুম্বকের মতো, যার একদিকটা সাউথ একদিকটা নর্থ এরকম দিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড দিই, তাহলে এখানেও টর্ক উৎপন্ন হবে এরকম। কত সেটা, এম ক্রস বি। ঠিক আছে, তাহলে এই কারেন্ট ক্যারিং লুপ দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু আ ম্যাগনেটিক ডাইপোল। কি বললাম, বোঝা গেল? কারেন্ট ক্যারিং লুপ যেটা দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ ম্যাগনেটিক ডাইপোল। কিন্তু কারেন্ট ক্যারিং লুপটা যে পিওর ডাইপোল সেটা বলা যাবে না, কারণ এর হায়ার অর্ডার টার্ম ছিল, সেটাকে আমরা নেগলেক্ট করেছি। ঠিক আছে, এর আরো হায়ার অর্ডার টার্ম ছিল, সেটাকে আমরা নেগলেক্ট করেছি। কারেন্ট ক্যারিং এটা যদি খুব ছোট হয়, ইফ দ্য লুপ ইজ ভেরি টিনি বা দ্য ডিস্টেন্স ইজ ভেরি হাই, ওখানে কি বলেছিলাম ইলেকট্রিক ফিল্ডে যখন একটা পিওর ডাইপোল আমরা বলেছিলাম তখন হ্যাঁ কারেন্ট ক্যারিং ওয়্যার এরিয়া নেই মানে স্ট্রেট একটা ওয়্যার, তাহলে তো আমরা ইয়ে পাবো না, তাহলে দিস ইজ নট ইকুইভ্যালেন্ট টু এ ডাইপোল। দিস ইজ নট ইকুইভ্যালেন্ট টু ডাইপোল। যদি লুপ হয় তার এরিয়া থাকতে হবে, এখানে এরিয়া আছে, এরিয়া 0 ওখানে, এরিয়া 0, মানে সেটাকে ডাইপোলের ইকুইভ্যালেন্ট বলতে পারবো না। এটাকে যেমন তুলে দিয়ে আমি একটা ডাইপোল বসিয়ে দিতে পারি নর্থ এন্ড সাউথ, কিন্তু ওখানে সেরকম ভাবে আমি বলতে পারবো না। হ্যাঁ, এটা যদি কারের এরকম ডাইপোল আছে, বোঝানো হয়, বল আরেকবার বল। ডাইপোল কাকে বোঝানো হয় ম্যাগনেটের ক্ষেত্রে? ম্যাগনেটের ক্ষেত্রে কি বোঝানো হয় আরেকবার বল। মানে এই লুপের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট মানে কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল করে বুঝবো ওটা? ও আচ্ছা, কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল, বেশ। তো যেটা বলছিলাম আমি সেটা বলি আগে, তারপর ওইটাতে আসছি, কোনটা নর্থ কোনটা সাউথ। বেশ, তো মিউ নট বাই 4 পাই এম ক্রস আর বাই আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে ডাইপোল কন্ট্রিবিউশন। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, যদি আমার কাছে একটা চার্জ থাকে, যদি একটা কোথাও একটা চার্জ থাকে এরকম, আর তার জন্য এখানে পোটেনশিয়াল হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1 বাই আর। যদি এটা প্লাস কিউ মাইনাস কিউ সেপারেটেড বাই সাম ডিস্টেন্স হয়, ডাইপোল হয়, তাহলে প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, ডাইপোল কন্ট্রিবিউশন টার্ম। আর যদি এখানে একটা কোয়াড্রুপল কন্ট্রিবিউশন থাকে মাইনাস 2 কিউ এরকম, এখানে একটা মাইনাস 2 কিউ, এখানে একটা প্লাস কিউ, এখানে একটা প্লাস কিউ, তাহলে এইটা একটা ডাইপোল যার মোমেন্ট এইদিকে, এইটা একটা ডাইপোল যার মোমেন্ট এইদিকে। সো টোটাল চার্জ ইজ ইকুয়াল টু 0, ডাইপোল মোমেন্টও 0, আর এখানে স্টিল ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল 1 বাই আর কিউব। তাহলে এই কন্ট্রিবিউশনটাকে আমরা বলবো কোয়াড্রুপল কন্ট্রিবিউশন, তার হায়ার কন্ট্রিবিউশন, যার টোটাল চার্জ 0, ডাইপোল মোমেন্ট 0, বাট কিছু একটা রেজাল্ট তুমি পাচ্ছ। আরো যদি দেখি যে কোয়াড্রুপল মোমেন্ট 0, আরো নেক্সট টার্ম যেটা সাপোজ এটা কোয়াড্রুপল মোমেন্ট টেন্সর, দিস ইজ ইকুয়াল টু 0, আরো একটা হার তুমি পাচ্ছ, তাহলে আমরা বলবো অক্টোপল মোমেন্ট আছে কন্ট্রিবিউশন। যদি পাচ্ছি 1 বাই আর টু দি পাওয়ার 4 যদি পাই, তাহলে বলবো অক্টোপল ডিস্ট্রিবিউশন আছে এরকম 1 2 3 4 1 2 3 4, এর ডাইপোল মোমেন্ট এইদিকে, এর এইদিকে, এর এইদিকে, এর এইদিকে, এরকম টোটাল। যদি এটা ভেক্টর সাম, এটা ভেক্টর সাম, এগুলো সব 0, টোটাল চার্জ 0, ডাইপোল মোমেন্ট 0, কোয়াড্রুপল মোমেন্ট 0, বাট অক্টোপল মোমেন্ট ইজ নট 0, তাহলে তুমি এটা 1 বাই আর কি পাবে, এরকম ভাবে। তো এখানেও ঠিক সেরকম, যদি একটা কারেন্ট ক্যারিং লুপ থাকে তোমার কাছে, এনি আরবিটারি শেপ, তার এরিয়া যেটা সেটা যদি ফিক্সড হয়, সেটা ঠিক করবে তার যে টার্ম, সেটা ঠিক করবে। আচ্ছা, দিস যেটা বলছিলাম এখানে, সাপোজ এই কন্ট্রিবিউশন আছে এরকম চার্জ, কিছু একটা ডাইপোল, সাপোজ ডাইপোল টোটাল চার্জ ইজ 0, ডাইপোল মোমেন্ট আছে, কোয়াড্রুপল মোমেন্ট আছে, ডাইপোল মোমেন্ট আছে, কোয়াড্রুপল মোমেন্ট আছে, দুটোই আছে। তাহলে পোটেনশিয়াল কি পাবো? প্রথম টার্মের জন্য একটা পাবো আমাদের 0, বিকজ টোটাল চার্জ ইজ 0। সেকেন্ড টার্মের জন্য পাবো 1 বাই আর স্কোয়ার, থার্ড টার্মের জন্য পাবো 1 বাই আর কিউব, এরকম পাবো। বাট এইটাকে আমরা নেগলেক্ট করতে পারি, যখন এ প্রেজেন্ট তখন এখানে তুমি নেগলেক্ট করতে পারো, কিন্তু এটা নেগলেক্ট যদি করি তাহলে এটাকে রিয়েল বলতে পারবো না, মানে আইডিয়াল বলতে পারবো না, এটা একটা প্র্যাকটিক্যাল ডাইপোল বলতে পারি। প্র্যাকটিক্যাল ডাইপোল মাইনাস কিউ প্লাস কিউ, মাইনাস কিউ প্লাস কিউ, ডাইপোল মোমেন্ট কত, কিউ ইন্টু 12, এরকম কিছু একটা। যদি এইটাকে আমরা আইডিয়াল ডাইপোল বলি, তখন এইটাকে যদি নেগলেক্ট করতে হয়, একদম মানে একদম অ্যাকিউরেসি অনুসারে নেগলেক্ট করতে হয়, তাহলে বলতে হবে দ্যাট আর টেন্ডস টু ইনফিনিটি। আর যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, এই ডিস্টেন্সটা যদি অনেক মানে এই যে কি জানো, এটা যদি অনেক বড় হয়, তার মানে তুমি এইটাকে খুব ছোট বলতে পারো। যদি এটা অনেক বড় হয় তখন তুমি এটা নেগলেক্ট করতেই পারো, কোনো অসুবিধা নেই। তার মানে দিস ডাইপোল ইজ ভেরি
স্মল। তার মানে যে দিস 12 ইজ ভেরি স্মল, টেন্স টু 0। আর 12 যদি টেন্স টু 0 হয় তাহলে p টেন্স টু 0 হয়ে যাবে, আর p টেন্স টু 0 হলে ডাইপোল মোমেন্টই থাকলো না, তাহলে q টেন্স টু ইনফিনিটি। তাহলে একমাত্র 12 টেন্স টু 0 and q টেন্স টু ইনফিনিটি, দ্যাট ডিফাইন্স দ্য আইডিয়াল ডাইপোল অফ মোমেন্ট, ফাইনাইট ডাইপোল মোমেন্ট। এখানেও ঠিক সেরকম, এখানে কারেন্ট ক্যারিং লুপ আছে তোমার কাছে, এটা একটা কারেন্ট ক্যারিং লুপ, যে কোনো শেপের হতে পারে। তো এতে কারেন্ট যাচ্ছে আই, আমি এখান থেকে এখানে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বার করলাম, দেখা গেল প্রথম টার্ম 0, অলওয়েজ 0, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এভরিথিং। টোটাল চার্জ যদি 0 হয়, টোটাল ফার্স্ট টার্ম যদি 0 হয়, 1/r কন্ট্রিবিউশন যদি 0 হয়, তাহলে বুঝতে হবে ম্যাগনেটিক মনোপোল মোমেন্টের এক্সিস্টেন্স নেই। সেকেন্ড টার্ম সাপোজ আছে, সেকেন্ড টার্ম 1/r², তাহলে কি বলবো, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এ ডাইপোল। বাট এখানে আরো একটা টার্ম ছিল 1/r3, যেটা আমরা নেগলেক্ট করেছি। যদি সেই টার্মটাকে আমাকে 0 করতে হয়, তাহলে বলতে হবে দিস আর টেন্স টু ইনফিনিটি, অনেক দূরের বিন্দু এটা। আর যদি এটা অনেক দূরের বিন্দু হয়, তাহলে এটাকে বলতে হবে খুব ছোট, টিনি লুপ, একদম টিনি লুপ। আর যদি এটা টিনি লুপ হয়, তাহলে ডাইপোল মোমেন্ট যেটা pm, যেটা m ইকুয়াল টু কারেন্ট ইনটু এরিয়া। তো যদি খুব ছোট হয় তাহলে এরিয়া টেন্স টু 0, আর যদি এরিয়া টেন্স টু 0 হয় তাহলে m টেন্স টু 0 হয়ে যাবে। সো কারেন্ট ইজ ইনফিনিটি। তার মানে প্রচুর কারেন্ট আর এরিয়া টেন্স টু 0, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ আইডিয়াল ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল। তাহলে ওই জন্য ক্লাস 12 এর বইগুলোতে লেখা থাকে যে এ টিনি কারেন্ট লুপ ইজ ইকুইভ্যালেন্ট টু এ ম্যাগনেটিক ডাইপোল, নট এ বিগার এন্ড বিগার কারেন্ট লুপ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট। কারণ যত তুমি বড় নেবে তত কিন্তু তোমার এই টার্মগুলোকে তত তুমি নেগলেক্ট করতে পারবে না। সুতরাং এর পরবর্তী টার্মও চলে আসবে। পরবর্তী টার্মটা কেমন, সাপোজ এরকম একটা কারেন্ট লুপ আছে আমার কাছে, এরকম একটা কারেন্ট লুপ আছে, এতে কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে, কারেন্ট যাচ্ছে আই, এরিয়া হচ্ছে আই। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট উপর দিকে, রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাও, এরিয়া যেদিক বরাবর সেদিকে ম্যাগনেটিক মোমেন্ট, সেটা হচ্ছে এম, উপর দিকে। এবার এর ঠিক নিচে নিচে আরেকটা কারেন্ট লুপ এরকম আছে, ঠিক এর নিচে নিচে একই জায়গায় সামান্য একটু সুপার ইম্পোস্ট হয়ে নেই, জাস্ট একটু নিচে আছে, তাতে কারেন্ট যাচ্ছে উল্টো দিকে। হ্যাঁ, একই জায়গার উপর চেপে নেই, জাস্ট একটু নিচে আছে, শিফট সামান্য। তাহলে এর জন্য কারেন্ট উল্টো দিকে আই, তাহলে এর জন্য এরিয়া সেম, তো এর জন্য ম্যাগনেটিক মোমেন্ট নিচের দিকে এম, দ্যাট ইজ অলসো কারেন্ট ইনটু এরিয়া। এখানেও কারেন্ট ইনটু এরিয়া, বাট মাইনাস কারেন্ট ইনটু এরিয়া। সো টোটাল এম ইজ 0। এই সিস্টেমের টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট 0, বাট এখানে স্টিল ইউ হ্যাভ পোটেনশিয়াল 1/r3। ক্যালকুলেশন করে দেখা গেল যে এখানে টোটাল ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল মান 1/r3। সো দিস ডিস্ট্রিবিউশন উইল বি কল্ড কোয়াড্রুপল কারেন্ট ডিস্ট্রিবিউশন। যেমন কোয়াড্রুপল চার্জ ডিস্ট্রিবিউশন ছিল, সেরকম কোয়াড্রুপল কারেন্ট ডিস্ট্রিবিউশন পাবো। তো সেরকম শুনতে পেলাম না ঠিক। ও আচ্ছা আচ্ছা, যদি কারেন্টটা এই দিক বরাবর যদি কারেন্ট হয় কোনো একটা লুপের, তাহলে তার জন্য ডাইপোল মোমেন্ট উপর দিকে, কারেন্ট ইনটু এরিয়া, ডেফিনেশন বলছে কারেন্ট ইনটু এরিয়া, কারেন্ট ইজ এ স্কেলার, সো এরিয়া ইজ এ ভেক্টর, তো এরিয়ার জন্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাবো আমরা। তাহলে এইদিকে যদি কারেন্টের সেন্স হয়, কারণ এরিয়া তো দুটো দিক না, এরিয়ার এইটা একটা দিক পারপেন্ডিকুলার, এটাও একটা দিক পারপেন্ডিকুলার, কোন দিকটা আমরা নেবো, পারপেন্ডিকুলার টু দা সারফেস তো দুটোই। সেন্স দেখো, কারেন্টের সেন্স দেখো, কারেন্টের সেন্স যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে রাইট হ্যান্ড স্ক্রু ঘোরালে বুড়ো আঙুলটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালে, মানে কারেন্ট এরিয়ার দিক। যদি কারেন্ট উল্টো দিকে ধরো, তাহলে নিচের দিকে এরিয়ার দিক ধরো। তো আমি কারেন্ট এই দিকে পাঠিয়েছি, যদি কারেন্ট এই দিকে পাঠাই, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম ইকুয়াল টু কারেন্ট ইনটু এরিয়া, আপওয়ার্ড, উপর দিকে এটা। আর যদি সেম এর নিচে নিচে আরেকটা কারেন্ট ক্যারিং লুপ থাকে, যার নিচে উল্টো দিকে কারেন্ট যাচ্ছে, এটাতে আই ওই দিকে, এটাতে উল্টো দিকে কারেন্ট, তাহলে তার এরিয়া নিচের দিকে, তাহলে তার ডাইপোল মোমেন্ট কোন দিক বরাবর, এম ইন্টু মাইনাস আই ইন্টু এরিয়া, এরকম। এবার টোটাল সিস্টেম যদি দেখি আমি, তার টোটাল সিস্টেমের ডাইপোল মোমেন্ট 0, বিকজ ইট ইজ ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনিটিউড সেম বাট অপোজিটলি ডিরেক্টেড, সো টোটাল এম ইজ ইকুয়াল টু 0। বাট ক্যালকুলেশন করে দেখা গেল এখানে পোটেনশিয়ালের মান 1/r3 হতেই পারে। টোটাল ডাইপোল মোমেন্ট 0 হলে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট 0 হলে যদি পোটেনশিয়াল পেতে পারি, তাহলে টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট 0 হলে তার পরবর্তী টার্ম পেতেই পারি আমি। তো সেই জায়গায় পোটেনশিয়াল মান 1/r3 দেখা গেল, তাহলে তোমাকে এই কন্ট্রিবিউশনটাকে বলতে হবে কোয়াড্রুপল কন্ট্রিবিউশন। যদিও এটা আমাদের সিলেবাসে নেই, একদমই নেই, এমএসসি তো করিনি আমরা, নিজের মাথাতে কি বলছি আর কি, বইয়েও লেখা নেই, তো বলা যেতে পারে আর কি সেরকম ব্যাপার। তো আমাদের জাস্ট ম্যাগনেটিক মানে মনোপল তো অলওয়েজ 0, সেকেন্ড টার্মটাই ম্যাক্সিমাম। ম্যাগনেটিক ডাইপোল, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ম্যাগনেটিক ডাইপোল। এইবার ব্যাপারটা হচ্ছে আমি কোনটাকে নর্থ বলবো, কোনটাকে সাউথ বলবো, এইটা হচ্ছে আমার সমস্যা। নর্থ কোনটা, সাউথ কোনটা। সাপোজ আমার কাছে এটা একটা কারেন্ট লুপ আছে, এরকম কারেন্ট লুপ আছে। তো যদি এরকম কারেন্ট লুপ আমি একটা এরকম সলিনয়েডের
মধ্যে দিয়ে দিই, তাহলে এখানে এইরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম ভাবে কারেন্ট যাচ্ছে। আর প্রত্যেকটি কারেন্ট লো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ ম্যাগনেটিক ডাইপোল। আর ডাইপোল মানে তার একদিকে যেন প্লাস একদিকে যেন মাইনাস, তো যেন দিস ইজ এখানে যদি এটা যদি কারেন্টের ম্যাগনেটিক মোমেন্টের দিক হয়, সাপোজ এই দিক বরাবর কারেন্ট, তাহলে কারেন্ট ইনটু এরিয়া ইট ইজ দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখি বি অ্যাঙ্গেল বি থিটা কোণে, তাহলে টর্ক উৎপন্ন হবে এম ক্রস বি, এটা হচ্ছে টর্ক উৎপন্ন হবে। যদি কারেন্ট ক্যারিং লুম না থেকে আমার কাছে ডাইপোল থাকতো, একটা ম্যাগনেটিক ডাইপোল যার একদিকে সাউথ একদিকে নর্থ, এর মেরু শক্তি মাইনাস কিউএম, এর যে মেরু শক্তি পোল স্ট্রেংথ সেটা হচ্ছে প্লাস কিউএম, এইটাকে সেম ম্যাগনেটিক ফিল্ডে আমি রেখেছি বি থিটা অ্যাঙ্গেলে, তাহলে টর্ক কত এম ক্রস বি। এরকম হতো, এরকম হতো যদি এরকম থাকতো, আর রেজাল্ট সেরকম বেরিয়েছে, কারেন্ট ক্যারিং লুপকে বেরোলে সেরকম রেজাল্ট বেরিয়েছে। তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস। যেন ইলেকট্রিক ডাইপোল, যেমন একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, ঠিক এরকম একটা সাউথ একটা নর্থ আমি ডিফাইন করতে পারি। এবার কোনটা সাউথ কোনটা নর্থ সেটা আমাদের চয়েস। এদের মধ্যে যেটা নর্থ যেটা সাউথ এদের মধ্যে কোনো বেসিক ডিফারেন্স নেই। যেটা সাউথ সেটা কি তুমি নর্থ বলতে পারো, যেটা নর্থ, কারণ এদের কোনো এক্সিস্টেন্সই নেই। মানে কিরকম, মানে সাপোজ এটা যদি একটা কি বলো সলিনয়েডের দেখতে হয়, এটা যদি একটা সলিনয়েড হয় এরকম, যেটা আমি একটু আগে আঁকলাম, যদি এরকম ভাবে কারেন্ট পাঠাই, আমি যদি এই সাইড থেকে দেখি, তাহলে কারেন্ট এই দিকে বরাবর, ঠিক আছে। যদি আমি এই সাইড থেকে দেখি, এই পাশ থেকে এখান থেকে দেখলাম, তাহলে কারেন্ট এই দিক বরাবর। যদি এখান থেকে দেখি তাহলে কারেন্ট উল্টো দিকে। তো এটাই বলা হয় যে তুমি যে সাইড থেকে দেখছো সেই সাইডে কারেন্টটা যদি এই দিক বরাবর হয়, তাহলে এটাকে সিমেট্রি অনুসারে আমরা এটাকে নর্থ বলি, এরকম। এটাকে এই কারেন্ট এই দিকে, তো এটা নর্থ মতো দেখতে বলে এটাকে নর্থ বলো। আর যখন আমি ফ্রন্ট থেকে যখন দেখবো, যখন আমার কারেন্ট এই দিক বরাবর হবে, তখন এটাকে তুমি সাউথ বলবে। এবং ডিফাইন করে দেওয়া হয় যে এটা নর্থ এটা সাউথ এরকম। কিন্তু দ্যাট ডেফিনেশন ইজ নট ইউনিক। এটা এই ম্যাগনেটটার প্রপার্টি নয়, তুমি দেখছো তোমার প্রপার্টি এটা। তুমি যেদিক থেকে দেখছো এটা সার্কুলেটিং, তুমি এটাকে নর্থ বললে। এটা তুমি এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে গেলে নর্থ আর সাউথের মধ্যেখানে কিছু দূরত্ব থাকতে হবে না, এটা ছোট বল। নর্থ আর সাউথের মাঝখানে ছোট একটা ডিসটেন্স থাকতে হবে না ডাইপোল হতে গেলে? হ্যাঁ থাকতে তো হবেই, বলছি এখানে কি করে আছে? এখানে আছে, এখানে ডাইপোল কি করে আছে বলছি। তো কি বলছি আমি বলছি যদি আমি এখান থেকে দেখি তাহলে কারেন্টটা এই দিক বরাবর হচ্ছে, তুমি বলে দিলে এটাকে নর্থ। যদি আবার এই পাশ থেকে দেখি তাহলে তুমি বলে দিলে এখানে এটা। কিন্তু তুমি এই পাশ থেকে দেখতে যাবে কেন? এখানে কারেন্টটা এইদিকে হচ্ছে, এখানেও কারেন্টটা এইদিকে, এখানেও কারেন্টটা এইদিকে, এখানেও কারেন্টটা এইদিকে, এখানেও কারেন্টটা এইদিকে। তাহলে এই পাশ থেকে যদি দেখি তাহলে এটা ক্লকওয়াইজ বলে, যেমন কারেন্ট এখানে ফ্লো হচ্ছে এখানে তেমন কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তার মানে কোনো বেসিক আইডেন্টিটি কিন্তু নেই। তুমি যে দিক থেকে দেখছো তোমার ভিউ অনুসারে তুমি পাল্টে দিচ্ছ, এটাকে নর্থ বলছে এটাকে সাউথ বলছে। এই জায়গা দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি? এখানে ইলেকট্রন এইভাবে ফ্লো হচ্ছে, এখানেও ইলেকট্রন এইদিকে ফ্লো হচ্ছে, কি ডিফারেন্স? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু পোলস? কোনো ডিফারেন্সই নেই। তাহলে একটাকে নর্থ একটাকে সাউথ বলাটা যুক্তিহীন। কিন্তু আমাদের সুবিধার জন্য বলছি আমরা একটাকে নর্থ বলছি একটাকে সাউথ বলছি। কিরকম এর ফিল্ড লাইন্স কেমন? যদি একটা যদি আমাদের সার্কুলেটিং কয়েল আমরা দেখি, তাহলে ফিল্ড লাইন্স আমরা এর আগে বের করেছি। এটা যদি একটা সার্কুলার কয়েল হয় এরকম, আর এই কয়েলের সামনে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করেছি এখন এইরকম ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাক্সিমাম যত দূরের দিকে যাবো ম্যাগনেটিক ফিল্ড এরকম ভাবে কমছে। আর সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কেমন হয়? যদি এরকম হয়, সেন্টারে এখানে এইদিকে, এখানে একটু বাড়ছে এইদিকে, এখানে আরো একটু বেড়েছে সেন্টারে এরকম, এখানে একটু কমেছে এরকম, এখানে আবার একটু কমছে এরকম। এটা হচ্ছে সেন্টার বরাবর ম্যাগনেটিক ফিল্ড। যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড দেখি, এখানে ম্যাগনেটিক ফিল্ড দেখি, তাহলে এই জায়গার ম্যাগনেটিক ফিল্ড এখানে ঢুকছে এখানে বেরোচ্ছে এরকম, ঠিক আছে। এখানে ঢুকছে এখানে বেরোচ্ছে। আর বাইরে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড দেখি সেটা এরকম, এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড সাথে দেখি এরকম ম্যাগনেটিক ফিল্ড, এখানে যদি দেখি ঠিক এরকম লাইন্স পাবো, এরকম 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 ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাবো আমরা এরকম সব জায়গায়। কিরকম দেখতে এটা? ঠিক যেন এটা এমন দেখতে যে যেন একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ চার্জ, প্লাস থেকে এরকম বলরেখা এরকম, আর এখানে প্লাস থেকে মাইনাসের দিকে বলরেখা হতো, লাইন্স অফ ফোর্স হতো। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হচ্ছে ক্লোজড।
ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ নট ক্লোজড, যেখানে শুরু সেখানে শেষ নয়, একটা প্লাস থেকে সব বেরিয়ে যায়, এর এক্সিস্টেন্স আছে আলাদাভাবে, এর আলাদাভাবে কোনো এক্সিস্টেন্স নেই, এটা একটা সার্কুলার কয়েল লুপ, কোনটা সোর্স কোনটা সিঙ্ক কেউ বলতে পারবে না, এটা কয়েল, আলাদা করে কোনো সোর্স বা সিঙ্ক তুমি পাবে না এই জায়গায়। তাহলে এই একটা লাইন পেয়েছো, একটা ক্লোজ লাইন পেয়েছো, এই যে কয়েলটা আছে তাতে ভেতর দিয়ে কি ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর এরকম, তাহলে তুমি এখানে একটা দিক সাউথ বলতে পারো, একটা দিক নর্থ বলতে পারো, ঠিক এরকম যেমন কিউ থেকে বেরিয়ে এখানে ঢোকে সেরকম নর্থ থেকে বেরিয়ে এখানে ঢুকছে। এবার ডিস্টেন্সটা কেন, ডিস্টেন্সটা কেন, যদি একটা ডিস্টেন্স না দেখে আমি যদি এরকম বলি তাহলে কি সমস্যা, সেটার জন্য যদি এই পুরো কয়েলটা দেখি, এই যদি পুরো যদি কয়েলটা দেখি, তাহলে সলিনয়েড যেটা হয়, এটা যদি সলিনয়েড হয়, এটা যদি কারেন্ট হয় এরকম 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 কারেন্ট হয়, তাহলে ফিল্ড লাইন্স আমরা জানি ভেতরে কনস্ট্যান্ট, এরকম ভেতরে কনস্ট্যান্ট, বাইরে এরকম, নট ইনফিনিটি, ইনফাইনাইট সলিনয়েড না, এরকম এইরকম সলিনয়েড ভেতরে। তাহলে এইখানে ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ কনস্ট্যান্ট, জিরো। এখানে যদি ডাইভারজেন্স অফ বি নি, ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু জিরো, সাম কনস্ট্যান্ট ফিল্ড লাইন্স এরকম, তো ডাইভারজেন্স নাও যা ঢুকছে তাই বেরিয়ে যাচ্ছে, বাট এখানে ডাইভারজেন্স ইজ নট জিরো, এখানে ডাইভার্জিং ফিল্ডস, এখানে যে দেখতে পাচ্ছি আমরা যে ফিল্ড ইজ ডাইভার্জিং, তাহলে যেন এইটাকে যেন পিছন দিকে এটাকে যদি বাড়ি দাও এরকম, তাহলে কোনো একটা জায়গায় এরকম ভাবে তারা মিলিত হবে, যদি এই কটাকে পিছন দিকে বাড়ায় এরকম এরকম করে যদি পিছন দিকে বাড়ায় কোনো একটা জায়গায় মিলিত হবে, এবং সেখান থেকে যেন বলটাকে বেরিয়ে যাচ্ছে। যদি ম্যাগনেটিক মনোপোলে এক্সিস্টেন্স থাকতো তাহলে এরকম একটা বিন্দু থাকতো, সেই বিন্দুটাকে বলা হলো নর্থ। বেরিয়ে যাচ্ছে, যেহেতু বেরিয়ে যাচ্ছে, তা সাপোজ আমি একটা প্লাস মেরু শক্তির মতো কিছু একটা ধরলাম, আমি বললাম এই মেরু শক্তি কিউএম, প্লাস কিউএম, সেটাকে আমরা নর্থ নাম দিলাম। আর এখানে কি হচ্ছে, এখানে সব কনভার্জিং, সব ফিল্ড লাইন ঝুঁকছে, তো এখানে এরকম ঢুকছে, এখানে এরকম ঢুকছে, এখানে এরকম, এখানে এরকম, এগুলো যদি পিছন দিকে মেলাই এরকম, তাহলে যেন এটা কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যা সেটা যার মেরু শক্তি মাইনাস এম নিশ্চয়ই, যেহেতু তাতে ঝুঁকছে তাহলে এর অপোজিট হতে হবে, এটা থেকে যদি বেরোয় তাহলে এটা থেকে ঢুকবে, দিস টু হ্যাভ অপোজিট সাইন, ঠিক আছে, এটাকে আমরা নাম দিলাম সাউথ। এবার এক একটা কারেন্ট লুপ যারা ছিল তারাও এরকম ভাবে ফিল্ড লাইন তৈরি করেছিল, আর তাদের যে ফিল্ড লাইন তার জন্য এক একটা নর্থ এক একটা সাউথ আমরা বলতে পারি, তো নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ এরকম আছে, এরা পরস্পরকে ক্যান্সেল, এরা পরস্পর ক্যান্সেল, এরা পরস্পর ক্যান্সেল, তো এই সাউথ আর নর্থের মধ্যে একটা ডিস্টেন্স থেকে যাবে, ঠিক আছে, একটা মধ্যে ডিস্টেন্স থেকে যাবে। আর এইটা কি বলা হচ্ছে, এই যে নর্থ আর সাউথ এটা এন্ড পয়েন্ট থেকে একটু দূরে রয়েছে, ডাইভার্জ করছে, তো সেটা যে জায়গা থেকে মিলিত হচ্ছে সেই পয়েন্টটা যেটা এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে 12, তো যেটাকে বলা হয় এম, সেটা হচ্ছে কিউএম ইন্টু 12, এইটা একটা ডেফিনেশন বার ম্যাগনেটের। যদি বার ম্যাগনেট বলি আমরা বা সলিনয়েড বলি, সলিনয়েডকে যদি দণ্ড চুম্বক বলি আমরা, তাহলে তার যে মেরু শক্তি সেটা হচ্ছে কিউএম ইন্টু দ্যাট 12। যদি আর 12টা জিরো বলে দিই আমি, যদি মিশিয়ে দিই দুটোকে, তাহলে এটাকে ডাইপোল বলতে পারবো না, তাই না, ডাইপোল মোমেন্ট তখন জিরো হয়ে গেল, বোঝা গেছে, তখন ডাইপোল বলতে পারবো না, রেজাল্টটা কোনো হেরফের নেই, আমার কারেন্ট ক্যারিং লুপ ছিল, তো ঠিক আছে। ইলেকট্রন যদি সার্কুলার ভাবে রোটেট করে তাহলেও তো স্যার ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, অবশ্যই তৈরি হয়, অবশ্যই তৈরি হয়, তো এটা সেক্ষেত্রে প্রশ্ন দেয়, কিরকম হবে? দেখাচ্ছি। তো বুঝতে পারলি কি বললাম, যদি 12টাকে আমি জিরো করে দিই তাহলে ম্যাগনেটিক মোমেন্টই থাকলো না, তাহলে কারেন্ট ক্যারিং লুপ ইজ নট ইকুইভ্যালেন্ট টু ডাইপোল, তাহলে আমি ওই স্টেটমেন্টটাতে আসতে পারছি না, এরকম কোনো বাস্তবে এক্সিস্টেন্স থাকে না, এটা নর্থ একটা সাউথ, তো ডিস্টেন্স এরকম তো অ্যাকচুয়ালি হয় না, অ্যাকচুয়ালি কারেন্ট লুপ, আর সেই কারেন্ট লুপকে তুমি ভাঙতে পারবে না, যদি কারেন্ট লুপকে ভেঙে দিতাম একটা দিয়ে অর্ধেকটা নর্থ অর্ধেকটা সাউথই পাবে না, সুতরাং এর কোনো এক্সিস্টেন্সই নেই, নর্থ বলে কিছু হয় না, সাউথ বলে কিছু হয় না, কোনো এক্সিস্টেন্সই নেই এর। আমরা ইকুইভ্যালেন্ট করতে চাইছি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স পড়েছি আমরা, সেটার মতো দেখতে, তার জন্য এটা করেছি। যদি অ্যাটমিক কন্ট্রিবিউশনে চলে আসি আমরা, ওখানে তো কারেন্ট নেই, একটা ম্যাগনেটিক মেটেরিয়াল যদি আমরা নিই তাতে তো কোনো কারেন্ট নেই, এটা যদি একটা ম্যাগনেট নিই আমরা, তাতেও ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি আমরা, ভেতরে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা ওই ম্যাগনেটিক ফিল্ডের মতো, বুঝলেন? এক মিনিট, হ্যাঁ হ্যাঁ বুধবার দিন সকালে, বেশ হ্যাঁ বেশ, কোথা, না না আমি যাবো, গেলে হবে, বাবু যাবে কিনা বলতে পারছি না, বাবা পাঠাও দেখি, ঠিক আছে বেশ, ঠিক আছে বেশ। তো যেটা বলছিলাম, এখানে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, তার মানে কি এখানেও কারেন্ট আছে, এখানেও কারেন্ট আছে, এখানে যদি কারেন্ট থাকে তার মানে ইলেকট্রন যারা, এটা যদি প্রোটন হয়, ইলেকট্রন যারা এরকম
তারা সবাই এমন ভাবে ঘুরছে যাতে করে সবাই একই দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে। যদি ম্যাগনেট হয়, তাহলে এখানে যদি ইলেকট্রন এরকম ভাবে ঘোরে, এখানে ইলেকট্রন এরকম ভাবে ঘুরছে, এখানে এরকম ভাবে ঘুরছে, এখানে এরকম ভাবে ঘুরছে, এখানে এরকম, এখানে এরকম, এরকম করে ঘুরছে। যদি এইটুকু জায়গা আমরা দেখি, এখানে এরকম 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 যদি দেখি, তাতে কি হবে, এখানে কারেন্ট এইদিকে, একটু একটু বড় করে যদি দেখায়, দুটো দেখাচ্ছি আমি, এখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এই দুটো ক্যান্সেল, এই দুটো পরস্পর ক্যান্সেল। তাহলে যেন একটা বাইরে এরকম কারেন্ট পাচ্ছি আমি, যেন একটা বাইরে কারেন্ট পাচ্ছি, মানে যেন এখানে একটা কারেন্ট, যেন এখানে একটা কারেন্ট, যেন এখানে একটা কারেন্ট, যেন এখানে একটা কারেন্ট, যেন এখানে একটা কারেন্ট। তার মানে একটা সলিনয়েডের মতো। ওই জন্য সলিনয়েডের মতনই এখানে ম্যাগনেটিক ফিল্ড দেখা যায়। এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কম, এখানে সবাই আলপিন গুলো অ্যাট্রাক্ট হয়, এখানে অ্যাট্রাক্ট হয় না, এখানে অ্যাট্রাক্ট হয়, সেরকম। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারলাম। ঠিক আছে। এবার প্রশ্ন দেয় যে এটা একটা কিরকম প্রশ্ন দেয়, বলে একটা ইলেকট্রন তার যে ভেলোসিটি সেটা 137/c/n, এটা হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি অরবিটে। দিয়ে বলে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট কারেন্ট। হ্যাঁ, তাহলে ইকুইভ্যালেন্ট কারেন্ট যেটা কোন রেডিয়াসে ঘুরছে, সাপোজ বোর্ড রেডিয়াস যেটা, সেটা হচ্ছে n²a0, এটা হচ্ছে n²a0। এবার কি প্রশ্ন দেয়, প্রশ্ন দিল যে সাপোজ n = 2, 2 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, এটা প্রোটন, 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, n = 2। দিয়ে বললো যে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই দ্য ইলেকট্রন এট দ্য সেন্টার। যেহেতু ইলেকট্রন ঘুরছে তার করসপন্ডিং একটা কারেন্ট পাবো, যদি ইলেকট্রন এদিকে ঘোরে তাহলে উল্টো দিকে একটা কারেন্ট পাবো I। আর সেই যে কারেন্টের মান সেটা হচ্ছে E/T, ইলেকট্রনের আধান, চার্জ পার ইউনিট টাইম, ইলেকট্রনের আধান যেটা সেটা হচ্ছে E। আর T মানে 2πr/v, রেডিয়াস পরিধি হচ্ছে 2πr, ভেলোসিটি হচ্ছে v, সো 2πr/v। v এর মানটা ওটা দিয়ে দিয়েছে 137c/n, আলোর গতিবেগের 137টা নিচে 137 হবে, 137 বেড়ে যাচ্ছিল। বলছিস না আলোর গতিবেগের 137 গুণ কখনো ইলেকট্রনের ভেলোসিটি হয়? হ্যাঁ, কম হবে সবসময়। লাইটের গতিবেগ ইজ দ্য মোস্ট অ্যাটেন্ডেবল স্পিড। এটা E/2πr/v। তো এখানে মান বসাবো, জাস্ট ইলেকট্রনের মান বসাবো, ভেলোসিটি দিয়ে দিয়েছে এখানে, যে 2 বলেছে তো এখানে 2, লাইটের ভেলোসিটি জানি, Rn = n²a0, তো এখানে কারেন্ট পেয়ে গেলাম। আর কারেন্ট যদি পেয়ে যায় তাহলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাবো, μ0I/2r। কারেন্ট ক্যারিং লুপ, সেন্টার ম্যাগনেটিক ফিল্ড μ0I/2r, কারেন্ট বের করেছি, রেডিয়াস জানি, তো এখানে ম্যাগনেটিক ফিল্ড প্রায় অলমোস্ট = 13 টেসলা, এরকম ম্যাগনেটিক ফিল্ড পাবো আমরা। ঠিক আছে, হাই ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি ইজ ভেরি হাই। আর ডাইপোল মোমেন্ট কত? ডাইপোল মোমেন্ট m = কারেন্ট ইনটু এরিয়া। কারেন্ট কত বের করে নিচ্ছি আগে, এরিয়া কত, πr², সো E/v/2πr ইনটু πr²। আর কেটে দাও, আর পাই কেটে দাও। আমি উপর নিচে একটা m গুণ করছি, নিচে একটা m গুণ করছি, তাহলে উপর হচ্ছে mvr, তার মানে E ইনটু l, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ mvr, ডিভাইডেড বাই 2m। সো m = E বাই, যেহেতু ইলেকট্রনের চার্জ মাইনাস, সো m ভেক্টর = -E/2m ইনটু l। m vector = -E/2 into l, and this number is called m/l। এটা কি? এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এলটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখান থেকে আরো কনক্লুশনে আসতে পারি, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে l = nh/e/2m, আর l = nh/nh ক্রস, l = nh ক্রস। যে কোনো কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারবে না, যাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম h ক্রসের গুণিতক, তারা সেই সমস্ত অরবিট গুলো পসিবল, সেই সমস্ত অ্যাঙ্গুলার মোমেন্টামে থাকতে পারে ইলেকট্রনের। সো EH×2m স্যার into এই n, 4π এর গুণিতক না কি ছিল না? হ্যাঁ ওই h/2πটাকে বলা হয় h ক্রস। এইচ কাট। হ্যাঁ, h কাট বা h ক্রস বলা হয় h/2πটাকে, nh/2π, তো এটা nh ক্রস। তো EH×2m এটাকে বলে বোর ম্যাগনেটন, -μv into n। তাহলে m = -μv into n, তার মানে ইলেকট্রন যে ঘুরছে অরবিটে, ইলেকট্রনের যে ডাইপোল মোমেন্ট, সেটা যে কোনো ডাইপোল মোমেন্ট হবে না, যেগুলো বোর ম্যাগনেটনের গুণিতক, দ্যাট ইজ কোয়ান্টাইজড, 1 2 3 4 এটসেট্রা। যে কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে ইলেকট্রন ঘুরতে পারবে না, যে কোনো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট নিয়েও ইলেকট্রন ঘুরতে পারবে না। ঠিক আছে, তো যদি m বাড়ে তাহলে l বাড়বে, দিস কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট। আর এই কোয়ান্টিটিটাকে বলা হয় জাইরোম্যাগনেটিক রেশিও। তো আজকে হবে না, জাইরোম্যাগনেটিক রেশিও দিয়ে আমি কালকে, আজকে ভেবেছিলাম শেষ করবো, কিন্তু হলো না, প্রথম অঙ্কটাতে টাইম লেগে গেল আমার। তো জাইরোম্যাগনেটিক রেশিও দিয়ে 4খানা অঙ্ক করবো, দারুণ দারুণ অঙ্ক আছে।
তো যেটা বলছিলাম আমাদের বেশ, তো সেই এক্সপ্রেশন, ইলেকট্রন ঘুরলে তার সেন্টারে 13 টেসলা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। হ্যাঁ 12.2 টেসলা এরকম। বোঝা যায় না তো, এটা তো অনেক বেশি। একবার একবার চেক করি দাঁড়া, একবার চেক করি দাঁড়া কতটা, একবার কত কোন বইয়ে পাওয়া যাবে দেখি দাঁড়া। অল্টারনেটিং কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিজম। টুয়েলভের বই আছে, কিন্তু আমার তো এই মুহূর্তে টুয়েলভের বই নেই, দেখি দাঁড়া কোথায়। এই তো, হ্যাঁ 13.4 টেসলা। এই যে একটা কোশ্চেন দিয়েছে, বর্ধমানে এসেছে 3 বার, বলছে an electron moves in a circular orbit of radius 0.51 angstrom। ইলেকট্রন যে অরবিটে মুভ করছে তার রেডিয়াস হচ্ছে 0.51 অ্যাংস্ট্রম, মানে বুঝতে পারছি এ নট, বোর ম্যাগনেটনের প্রথম কক্ষপথ যেটা, সেটাতে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি বলেছে 6.8 into 10 to the power 15 Hz, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। ফাইন্ড দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাট দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, যেটা আমি করালাম সেই অঙ্কটাই। তো বি বের করেছে ওটা, তাতে বেরিয়েছে 13.4 টেসলা, 13.4 টেসলা। আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা বেরিয়েছে সেটা অর্ডার অফ বোর ম্যাগনেটন হবে, তো সেটা 8.8 into 10 to the power -24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, এটা বেরিয়েছে। আছে দেখবি বই, বিঘোষও করে দেওয়া আছে। তো এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এবার আমি দুটো কাজ দিচ্ছি, কাজগুলো করছিস নেই কে জানে, সব দেখাচ্ছিস না বলছিস না কিছু, কে জানে। ম্যাগনেটিক যেটা আমরা বের করলাম ডাইপোল মোমেন্ট, এ ভেক্টর ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই এম ক্রস আর ভেক্টর বাই আর কিউব, এটা আমরা বের করলাম, এ ভেক্টর অ্যাট দ্য পয়েন্ট আর, এটা বের করলাম। এবার ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাট দ্যাট পয়েন্ট, এটা যদি বের করতে পারো তাহলে বি বের করো, বি ইকুয়াল টু কার্ল হবে। তো সেই ডাইপোল মোমেন্টের জন্য, সেই ডাইপোল যেটা আছে সেই ডাইপোলের জন্য ওই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কি হবে, তো এটা ডেল আছে, তো ডেল ক্রস এম ক্রস আর বাই আর কিউব এরকম হবে। ট্রিপল প্রোডাক্ট ভাঙবো, করবো, আমি জেরক্স দিয়ে দেবো, এটা নোট বানাতে হবে না, আমি পিডিএফ দিয়ে দেবো। এটা খুব সুন্দর, মধু নোটটাতে খুব ভালো করা আছে, কারণ আরো দুটো তিনটে নোট আমি দেখেছি, কিন্তু স্যারের নোটটাই সব থেকে ভালো। তো এটা ক্যালকুলেশন করার পরে এটা 0, তারপরে সেকেন্ড টার্ম থার্ড টার্ম করবি, এটা ইন্টিগ্রেশন করবি, তো বি এর যে ভ্যালুটা আসবে একদম জেরক্স দিয়ে দেবো আমি, মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশন 3 এম ভেক্টর ডট আর ভেক্টর ইন্টু আর ভেক্টর বাই আর টু দি পাওয়ার 5 মাইনাস এম ভেক্টর বাই আর কিউব। ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে যেমন যেমন পেয়েছিলাম, পি ডট আর আর ক্যাপ বাই আর টু দি পাওয়ার 5 মাইনাস পি বাই আর কিউব, সেম একদম যা পেয়েছিলাম তাই। এটা একটা হলো, এটা বাড়ির কাজ থাকলো, বইও আছে, বিঘোষও দেখবি করে দেওয়া আছে এটা। তবু আমি নোটটা দিয়ে দেবো ওখানে। আর ডাইপোল ইন্টারাকশন, যেটা ইলেকট্রিক ডাইপোল যেমন করেছিলাম ঠিক সেরকম ডাইপোল ইন্টারাকশন, তাতে সেই তখন কি পড়েছিলাম, যে কোনো একটা ম্যাগনেট ইলেকট্রিক ফিল্ড আছে ই, সেই ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোলকে বসিয়ে দিয়েছি, তার যে স্থিতিশক্তি বা ওয়ার্ক ডান যেটা বের করেছিলাম ইউ এরকম ছিল 2 নাম্বার। যেটা মানে আরেকটা ডাইপোল আছে, দুটো ডাইপোল ছিল, ডাইপোল ইন্টারাকশন, তো এটা একটা ডাইপোল P1, এটা একটা ডাইপোল P2। তো কি বের করেছিলাম, U21 ইকুয়াল টু মাইনাস অফ এরকম ছিল P2 ইন্টু E1, এরকম করেছিলাম, হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়াল টু U12, এটা আমরা করেছিলাম ইলেকট্রিক এর ক্ষেত্রে, তো সেটা আর বলছি না। এবার ওখানে এবার সেম পাবো, ম্যাগনেটিক ফিল্ড আছে, কেন ম্যাগনেটিক ফিল্ড আছে, কোনো একটা ডাইপোল আছে, তো সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, সেই ম্যাগনেটিক ফিল্ডে আর একটা ডাইপোল মোমেন্ট বাস করছে, সেখানে তাকে আনতে কত কাজ করতে হবে বা স্থিতিশক্তি কত, সেই রাশিমালাটা যেটা হয় সেটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যা যা বের করেছিলাম এখানেও সেরকম। U21 মাইনাস M2 ডট B1 ইকুয়াল টু মাইনাস মিউ নট বাই 4 পাই আর কিউব 3 M1 ভেক্টর ডট আর ভেক্টর বাই আর স্কোয়ার মাইনাস M1 ভেক্টর ডট M2 ভেক্টর। ঠিক আছে, এবং যদি M1 M2 অল্টারনেট করি তো রেজাল্ট সেম বেরিয়ে যাবে।
আর একটা আছে এখানে m2 ডট r ক্যাপ, আর এটা r স্কয়ার, ঠিক আছে। তো এটা রেজাল্ট বেরোবে। হ্যাঁ, আর স্যার এখানে m2 টা কি করে পাওয়া যায়, সেই বিনা ইনটু d3 অঙ্ক নাকি? এইটা হ্যাঁ এই স্যার। এক্সপ্রেশনটা, আচ্ছা এই এক্সপ্রেশনটা হচ্ছে, আমি ভালো জানিস ওটা, ওটা হচ্ছে তোর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেমন ভাবে পেয়েছিলাম সেরকম, যে টাউ ইকুয়াল টু এম ক্রস বি, ম্যাগনেটিক ফিল্ডে এরকম টর্ক উৎপন্ন হয়। এবার ম্যাগনেটিক ফিল্ড আছে এরকম বি, আমি একটা ম্যাগনেটিক ডাইপোল বা একটা কারেন্ট ক্যারিং লুপ যা খুশি বলতে পারি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, স্যার ওটাই জিজ্ঞেস করছিলাম যে টাউ থেকেই তো এটাই। হ্যাঁ 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 একদম, ইউ ইকুয়াল টু ওয়ার্ক ডান করবি, দিয়ে ওই থিটা 90 ডিগ্রি থেকে থিটা টাউ ডি থিটা যদি করি তাহলে বেরোবে মাইনাস এম বি কস থিটা, এটা বেরোবে। আমার মাইনাস এম ডট বি, মাইনাস সাইন বোঝাচ্ছে দ্য ডাইপোল ইজ বাউন্ড টু দ্যাট ফিল্ড, এটা বোঝাচ্ছে। আর যা যা সেম সেম জিনিস ছিল এগুলো নোটে করে রাখিস। হ্যাঁ, এগুলো ক্লাস 12-এ ছিল বলে আমি ভাবলাম এগুলো আর করালাম না ডিটেলসে, কারণ অনার্সে এত জিনিস দেওয়া আছে যে আবার যদি 12-এ সেগুলো বলতে যাবে সময় আর হবে না। তাও তো আমার 3খানা অঙ্ক খুব বাদ চলে গেল। তো একটা কথা বলে দিই আমি সবাইকে, যদি কোনো বস্তুর মধ্যে চার্জ 0 থাকে তাহলে তার ডাইপোল মোমেন্ট কি 0 হবে? কোনো বস্তু রোটেট করছে সামহাও কিছু একটা আছে, বা টোটাল চার্জ অফ দ্য অবজেক্ট ইজ 0, তাহলে ক্যান ইউ ডিসাইড দ্য ইলেকট্রিক দ্য ডাইপোল মোমেন্ট ইজ 0? কোন একটা বস্তু, এর একটা বস্তু আছে কিছু একটা, তার টোটাল চার্জ 0, কিউ ইকুয়াল টু 0, তাহলে তার তার ক্ষেত্রে আমরা কি বলতে পারি তার এম ভেক্টর ইকুয়াল টু 0? মানে সামহাও স্পিনিং, দিস অবজেক্ট ইজ স্পিনিং, অবশ্যই এটা ঘুরছে ওমেগা বেগ নিয়ে, এটা পাই 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 করে ঘুরছে। ইলেকট্রিক্যাল অ্যানালজি দিয়ে আমাকে বল, ইলেকট্রিক্যাল অ্যানালজি কি বলছে? টোটাল চার্জ যদি 0 হয়, আমি বলছি যে কোনো একটা অবজেক্ট যে সামহাও ওমেগা ফ্রিকোয়েন্সি নিয়ে ঘুরছে, যার টোটাল চার্জ 0, তাহলে কি ডাইপোল মোমেন্ট কি অলওয়েজ 0 হবে? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি অলওয়েজ 0 হবে? টোটাল চার্জ 0 মানে কি? কারেন্ট না 0। হতেই পারে কেন বল দেখি? স্যার, ম্যাগনেটিক ডেভেলপমেন্ট তো আই এ, আইটা তো হ্যাঁ, স্টেডি কারেন্ট হয়, তাহলে তো টোটাল চার্জ 0 বলেছি কিন্তু আমি। হ্যাঁ ঠিক আছে, টোটাল চার্জ জিরোই তো স্টেডি কারেন্টের ক্ষেত্রে। বেশ স্টেডি কারেন্টের ক্ষেত্রে ঠিক আছে, টোটাল চার্জ ইন এভরি ভলিউম এলিমেন্ট ইজ 0, ঠিক আছে। বাট কোনোটা আইসোলেটেড বডি, ঠিক আছে, কোনো কারেন্টের কথা বলছি না, কোনো আইসোলেটেড বডি এরকম করে যদি একটা বডি এরকম করে ঘোরে, সাপোজ এরকম প্রবলেম দেবে, আমি আজকে আর করালাম না, সময় পেলাম না, এটা যে স্ফেয়ার হয় এরকম প্রবলেম দেবে যে সিগমা সারফেস ডেনসিটি দেওয়া আছে, সিগমা কি বলে ওমেগা বেগ নিয়ে ঘুরছে, এর ডাইপোল মোমেন্ট বের করো, পরের দিন করাবো। একটুখানি বলবো পরের দিন, একবারে ছেড়ে দিলে হবে না, তো এটা ডাইপোল মোমেন্ট বের করতে বলবে এরকম। আবার চার্জ ডেনসিটি আছে। হ্যাঁ, চার্জ ডেনসিটি আছে, সে স্পিন করছে, ঘুরছে, আর ঘুরছে মানেই কারেন্ট, কোনো চার্জ ডেনসিটি ছুটছে ঘুরছে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ কারেন্ট। হ্যাঁ, তার জন্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাবো। আবার এরকম দিতে পারে যে একটা স্ফেয়ার যার চার্জ শুধু সারফেসে নেই, ভলিউমে আছে, রো, এরকম রো ভলিউমে আছে, দিয়ে বলো ফাইন দ্য ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তো এর ভ্যালু বেরোবে, ঠিক আছে। একটা একটা রড আছে এরকম, এরকম একটা রড, হ্যাঁ, দিয়ে এটাকে এইভাবে রোটেট করানো হচ্ছে, ঘোরানো হচ্ছে, যেহেতু চার্জ আছে রোটেট করছে, তো সামহাও কিছু একটা এরিয়া সুইফট আউট করছে এখানে, যদি রোটেট করে তাহলে একটা এরিয়া সুইফট আউট করছে, তো ফাইন দ্য ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বেরোলো। এখন যদি এরকম ডিস্ক দেয়, একটা ডিস্ক তাতে সিগমা চার্জ আছে এরকম, যেগুলো ডিস্ক রোটেট করছে ওমেগা ফ্রিকোয়েন্সিতে, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বের করো। তো সামহাও কিছু একটা এরকম স্ট্রিপ কনসিডার করতে হবে তোমাকে, সেই স্ট্রিপে কত কারেন্ট, তারা একক সময়ে ঘুরছে, এরকম বইয়ে প্রচুর এক্সাম্পল করে দেওয়া আছে, তো সেখান থেকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমাকে বের করতে হতে পারে। টোটাল চার্জ যদি 0 হয়, এবার সাপোজ এখান থেকে এত দূর পর্যন্ত প্লাস চার্জ আছে, আর এখান থেকে এত দূর পর্যন্ত নেগেটিভ চার্জ আছে, এরকম টোটাল চার্জ 0, বাট ইট স্পিনিং ওমেগা, তখন কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট 0 হয়ে যাবে? তখন কিন্তু 0 নাও হতে পারে। যেমন ধর, চার্জ 10 এক জায়গাতে নেই, হ্যাঁ পজিটিভ চার্জের জন্য কিছু কারেন্ট সৃষ্টি হতে পারে, ওই ঘুরছে যেহেতু ঘুরছে, সুতরাং স্টেডি কারেন্টের কেস নয়, কিন্তু স্টেডি কারেন্টে পজিটিভ গুলো কিন্তু বসে আছে, নেগেটিভ গুলো ঘুরছে, তাদের জন্য একটা কারেন্ট কন্ট্রিবিউশন পাচ্ছি, তার জন্য অনেক কিছু ব্যাপার হচ্ছে। কিন্তু এখানে যখন আমি ডিস্কের কথা বলছি, ডিস্ক যখন ঘুরছে তখন পজিটিভ নেগেটিভ সবাই কিন্তু একসাথে ঘুরছে, তাহলে এমনটা ভাবার দরকার নেই যে পজিটিভ যে দিক বরাবর কারেন্ট, নেগেটিভ সে উল্টো দিক বরাবর কারেন্ট, তো টোটাল কারেন্ট ইজ 0, সো ডাইপোল মোমেন্ট ইজ 0, সেরকম কিন্তু বলতে পারবো না, তাদের ডিস্ট্রিবিউশন দেখতে হবে। সেরকম প্রোটন, প্রোটন একটা চার্জ পার্টিকেল, প্রোটনের মধ্যে প্রোটনের ডাইপোল মোমেন্ট আছে,
ঠিক আছে, ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, ইলেকট্রনের ডাইপোল মোমেন্ট আছে, বাট নিউটনের কোনো চার্জ নেই, নিউটনের চার্জ নেই, বাট স্টিল নিউটন হ্যাভ ডাইপোল মোমেন্ট। কেন ডাইপোল মোমেন্ট নিউটনের, এটা একটা কোশ্চেন যে হোয়াই নিউটন হ্যাভ ডাইপোল মোমেন্ট। এটা যে নিউটন হয়, নিউটনের টোটাল চার্জ 0, দ্যাটস ট্রু, বাট এটা এর ভেতর যে তিনখানা কোয়ার্ক ঢুকে আছে, কিছু একটা আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, কিছু কোয়ার্ক ঢুকে আছে, ইউডি বা ইউডিডি আমার মনে নেই অ্যাকচুয়াল কনফিগারেশন। তো তাদের মধ্যে চার্জ হয় -1/3e +2/3e এরকম চার্জ হয়, অ্যান্ড প্লাস -1/3e এরকম কিছু একটা চার্জ ডিস্ট্রিবিউশন নিউটনের ভেতরে থাকে। কিছু নেগেটিভ চার্জ কোয়ার্ক, কিছু নেগেটিভ চার্জ কোয়ার্ক, কিছু পজিটিভ চার্জ কোয়ার্ক, এক্সাক্ট আমার মনে নেই, এই কনফিগারেশন দেখে নিতে হবে গুগল করে। তো এই যে চার্জ ডিস্ট্রিবিউশন, তার জন্য কিন্তু প্রত্যেকের জন্য ডাইপোল মোমেন্ট থাকবে এবং এটা ভেক্টর কোয়ান্টিটি, তো রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট কিন্তু নিউটনে থাকবে। তো মিসকনসেপশন ইজ যে নিউটন ইজ মেড আপ উইথ ইলেকট্রন অ্যান্ড প্রোটন। বলা হয়, একটা প্রশ্ন দেয় ক্লাস 12-এ, বলা হয় যে নিউটনের কোনো ডাইপোল মোমেন্ট কেন থাকে, নিউটন তো নিস্তরী, তাহলে কেন ডাইপোল মোমেন্ট থাকে? তো উত্তরে অনেক বইয়ে লেখা আছে, বিশেষ করে ছায়া প্রকাশনে সুন্দর লেখা আছে যে নিউটন হচ্ছে প্রোটন আর ইলেকট্রন দিয়ে তৈরি, তাই এই ডাইপোল মোমেন্ট আছে। কি জানো, প্রোটনের ডাইপোল মোমেন্ট আছে, ইলেকট্রনের ডাইপোল মোমেন্ট আছে, তাই এই ডাইপোল মোমেন্ট আছে, এরকম আছে। আবার কোনো বই এমন দেওয়া থাকে যে নিউটন প্রোটন আর ইলেকট্রন দিয়ে তৈরি, প্রোটনের যা চার্জ, ইলেকট্রনের যা চার্জ, তাহলে তাদের দুজনের ডাইপোল মোমেন্ট দিয়ে টোটাল ডাইপোল মোমেন্ট 0 হওয়ার কথা, কিন্তু কেন 0 নয়? তো প্রোটন ইলেকট্রনের কোনো ভেতরে কোনো ব্যাপারই নেই, এর ভেতরে কোয়ার্ক থাকে, ঠিক আছে, আর সেই কোয়ার্কের চার্জ যেটা সেটা ভগ্নাংশ হয়, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট থাকে সেটা তাদের ব্যাপার। তাও এখানে আপ ডাউন এরকম কোয়ার্ক থাকে তাদের জন্য, যে ইন্ডিভিজুয়ালি তাদের জন্য। হ্যাঁ বল। নিউট্রনে একটা আপ কোয়ার্ক আর দুটো ডাউন কোয়ার্ক থাকে। হ্যাঁ ঠিক, এই জন্য একটা এরকম 2 এর 3 লিখেছি, আর দুটো একটা -1 -3 -1, কোনটা আমার মনে নেই, মানে এইটা মাইনাস না এটা মাইনাস, আমার ঠিক মনে হয় এটা ঠিকই লিখেছি বোধহয়। এই দুটো বোধহয় ডাউন আর এটা বোধহয় আপ, ডিডি ইউ বা ইউডিডি এরকম কিছু হবে, যাই হোক। তো তার জন্য নিউটনের ডাইপোল মোমেন্ট থাকে। তো পরের দিন এইগুলো নিয়ে একটু অঙ্ক করাবো আমি, ডাইপোল মোমেন্ট নিয়ে, ঠিক আছে? বেশ, আজকে ছেড়ে দিলাম তাহলে, আর ওই নোটটা আমি পাঠিয়ে দিচ্ছি। তারপরে আরো কিছু নোট আমি বানিয়েছি, কিন্তু সময় পাচ্ছে না। বললাম বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার এক জায়গু কাল হঠাৎ করে মারা গিয়েছে, 42 বছর বয়স, হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গিয়েছে। বেশ ঠিক আছে, ছেড়ে দিলাম।